আজকে আমরা ক্লাস 12 এ যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা আছে এইচএস এ তার 2018 সালটা সলভ করব। অ্যাকাউন্টেন্সিতে কি কি ধরনের অঙ্ক এসছে 2018 সালে সেই অঙ্কগুলো সলভ করব, যেইগুলো আমাদের সিলেবাসে আছে এই বছর 2022 সালে সেই অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে? তো কালকে যেমন লাস্ট ক্লাসে আমরা 2019 সালটা পুরো সলভ করে দিয়েছি, আজকে আমরা 2018 সালটা সলভ করব। ঠিক আছে? প্রথম কোশ্চেনটা দেখা যাচ্ছে, প্রথম কোশ্চেনটা কি আছে? প্রথম কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর কোশ্চেন। ঠিক আছে? পার্ট এ সলভ করছি। ঠিক আছে? এমসিকিউ এসএকিউ অলরেডি তৈরি করা হয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা শুধু বড় কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? 1 নম্বর বলছি, 1 নম্বর কোশ্চেনটা প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন থেকে দিয়েছে। আর আমরা জানি প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে যে অঙ্ক দেবে তার সঙ্গে থিওরি একটা অর দেবে। তো আমরা অঙ্কটাকে প্রেফার করব, কারণ অঙ্কটা একদম ইজি কোশ্চেন দেবে। ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা পড়ছি, A, B and C are partners in a firm with capital 4 lakhs, 3 lakhs, 3 lakhs respectively on 1st January 2017. ঠিক আছে? তো বলছে A, B, C তিনজন মিলে বিজনেস স্টার্ট করেছিল। কত তারিখে? 1st January 2017 এ। তাদের ক্যাপিটাল ছিল 4 লাখ, 3 লাখ, 3 লাখ। The partnership deed contain the following clauses. পার্টনারশিপ ডিডে কি কি উল্লেখ ছিল? ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলেছিল 5% পার অ্যানাম, ইন্টারেস্ট অন ড্রয়িংস বলেছিল 6% পার অ্যানাম। A gets salary 4,000 per month, B gets commission 10% on the net profit, profit and losses to be shared ABC 4:3:3. Net profit বলে দিয়েছিল 4,80,000। ঠিক আছে? আর ড্রয়িংস বলে দিয়েছিল প্রতিটা পার্টনারের এই বলে দিয়েছিল। দেখ আমি তোদের বলে দিচ্ছি ব্যাপারটা কি হয়। প্রথমে একটা এমসিকিউ তোদের একটা সাহায্য করে দিচ্ছি। এমসিকিউ পার্টনারশিপ ডিডে বলতে পারবি কি? যদি ভালো করে শোন কোশ্চেনটা, এমসিকিউ এর একটা অ্যানসার হয়ে যাবে। এমসিকিউ বা এসিকিউ, যদি পার্টনারশিপ ডিডে উল্লেখ না থাকে, কি বললাম? যদি পার্টনারশিপ ডিডে উল্লেখ না থাকে তাহলে পার্টনাররা কি কি পায় আর কি কি পায় বলতে পারবি? এমসিকিউ দিতে পারবি। আর এই এটা যদি পুরো ক্লিয়ার থাকে তাহলে এই টাইপের অঙ্কগুলোও পাবে। যদি পার্টনারশিপ ডিডে উল্লেখ না থাকে তাহলে পার্টনাররা কোনো স্যালারি পাবে না। যদি পার্টনারশিপ ডিডে উল্লেখ না থাকে তাহলে পার্টনাররা কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না। যদি পার্টনারশিপ ডিডে উল্লেখ না থাকে তাহলে পার্টনাররা কোনো কমিশন পাবে না, বোনাস পাবে না। যদি পার্টনারশিপ ডিডে উল্লেখ না থাকে তাহলে পার্টনারদের ইন্টারেস্ট অন ড্রয়িংসও হবে না। তাহলে কি কি হবে না বুঝতে পেরেছি? পরীক্ষা শর্ট কোশ্চেন দেয়, এরকম অনেকবার দিয়েছিল। বলছে পার্টনারশিপ ডিডে উল্লেখ নেই তাহলে কি পার্টনাররা কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না। এইগুলো মাথায় রাখতে হবে, এই কোশ্চেন শর্ট কোশ্চেন এগুলো। আচ্ছা একটা কথা, আরেকটা কথা বলে দিই। স্যার বললেন কি কি পাবে না? পার্টনারশিপ ডিডে উল্লেখ নেই, অথচ পার্টনাররা কি কি পাবে? লোনের উপর ইন্টারেস্ট কত পার্সেন্ট পাবে? 6%। লোনের উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে? 6%। আর যদি ধর কোশ্চেন করছিস, অঙ্ক করছিস, পিএলএফ করো, ভালো করে শোন, পিএলএফ এর অঙ্ক করছিস, কোশ্চেন বলে দেয়নি তিনজন পার্টনার মিলে বিজনেস করি এবিসি, কে কত টাকা প্রফিট ভাগ করে নেবে কোশ্চেনে বলে দেয়। সেক্ষেত্রে কি করতে হবে? সমান ভাগে ভাগ করতে হবে। এটা পার্টনারশিপ ডিডে উল্লেখ আছে। ডিডে কি বলেছে? ডিডে যদি মানে কোশ্চেনে যদি বলে না দেয় কোন পার্টনার কত কত রেশিওতে প্রফিটটা ভাগ করে নেবে, যদি বলে না দেয় সেক্ষেত্রে কোন রেশিও ভাগ করতে হবে? ইকুয়াল রেশিওতে। এমসিকিউ খুব দেয়। তাহলে বুঝতে পারলি এগুলো ব্যাপারগুলো বলে দিলাম। এবার অঙ্কটা যখন করবি, তুই যখনই পিএলএফ এর অঙ্ক আরম্ভ করবি, সবার প্রথম তোকে কি খুঁজে বের করতে হবে? নেট প্রফিট। কি বের করতে হবে? নেট প্রফিট। এবার নেট প্রফিট বের করতে হবে। ঠিক আছে? তো আগে দেখ প্রথমে লিখেছি ইন দা বুকস অফ এবিসি, তারপর লিখেছি প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এই দেখ অ্যাকাউন্টটা পুরো লিখতে হবে। দেখতে পাচ্ছিস এই ভুলগুলো দেখবি? অ্যাকাউন্ট পুরো লিখতে হবে, মানে এ অবলিক সি লিখলে হবে না। ঠিক আছে? তো তারপর ফর দা ইয়ার এন্ড একত্রিশ করা শতক, এই লেখাগুলো পুরো লিখতে হবে। এইদিকে দেখ ডেবিট, এইদিকে ক্রেডিট, এগুলো পুরো লিখতে হবে, এগুলো পুরো ভুল না হয়। এগুলো পারফেক্ট হতে হবে। পার্টিকুলার অফিস, পার্টিকুলার অফিস। সবার প্রথম কি লিখবো? নেট প্রফিট। নেট প্রফিট ক্রেডিট দিকে লিখবো। ঠিক আছে? তো কি লিখেছি দেখ? বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা এখানে কিন্তু অ্যাকাউন্ট পুরো লিখবি, এখানে শর্ট লিখে নেট প্রফিট 4,80,000। আর কোশ্চেন ভালো করে পড়বি। নেট প্রফিট, এই যে এখানে দেখ নেট প্রফিট লেখা আছে না, কোন নেট প্রফিট আছে জানিস? এদিক দেখ বিফোর চার্জিং। কোন নেট প্রফিট আসবে এখানে? বিফোর চার্জিং নেট প্রফিট আসবে, মাথায় রাখবি, বললে চলবে না। এখানে কোন নেট প্রফিট আসে? এখানে কোন নেট প্রফিট? বিফোর চার্জ। এখানে তুই বলবি স্যার কোশ্চেনে কিছু তো বলেইনি। কোশ্চেনে যদি শুধু নেট প্রফিট বলে দেয় তার মানে কি? বিফোর চার্জ। বুঝছিস কিছু? এটাকে তুই বুঝতে পারছিস? এগুলো ভালো করে শোন, কারণ কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে ভুল করে দিবি। কোশ্চেনে যদি শুধু নেট প্রফিট দেয় তার মানে কি? বিফোর চার্জিং। আর এখানে সবসময় বিফোর চার্জিংই বসবে। এবার বলি স্যার ধরুন কোশ্চেনে আফটার চার্জিং বেশি কি দিব?
বলতেই পারে। শুনে নে, তোকে শুনতে পাচ্ছিস কি বললাম? আরে কোশ্চেনে আফটার দ্য বলে কেমন বলবে? আফটার টিচিং স্যালারি বা আফটার দ্য ইন্টারেশন ক্যাপিটাল। ধর সাপোজ আমি এখানে একটু ছোট্ট করে বলছি, তো করতে হবে না। ধর কোশ্চেনে বলেছে নেট প্রফিট আফটার চার্জিং স্যালারি, বুঝলি? নেট প্রফিট আফটার দ্য স্যালারি তার বলেছে 4,80,000, ঠিক আছে? কিন্তু আমাকে কি করতে হবে? আফটার দিয়ে অঙ্ক স্টার্ট করতে হবে বিফোর দিয়ে। তাহলে সেক্ষেত্রে স্যালারি কত, স্যালারি কত ছিল? ধর কোশ্চেনে স্যালারি এই 48,000 টাকা যোগ করতে হবে, যোগ করে যে অ্যামাউন্টটা বেরোবে সেটা এখানে বসাতে হবে। এটা মাথায় রাখবে। আমি কি বললাম বুঝতে পারলি? এরকম দিতে পারে প্লিজ। তোকে পরীক্ষায় স্যালারি দেবে, আপনার যে কোনো কথা আছে, স্যালারি ছাড়া তার অন্য একটা আইডিয়া দিতে পারে। স্যালারি ছাড়া যদি এখানে যদি বলে যে না স্যার কমিশন দিয়েছে, তাহলে সেটা তো তাই হবে। যদি বলে ইন্টারেশন ক্যাপিটাল টাকা যোগ করতে হবে। এইগুলো মাথার মধ্যে ঢোকাতে হবে। কি বললাম বুঝতে পারছিস তো? না আমি এটাই বললাম, যদি মনে করে পরীক্ষায় কোশ্চেন করিয়ে দেবে যে নেট প্রফিট আফটার চার্জিং স্যালারি দেবে, সেক্ষেত্রে যে যত টাকা নেট প্রফিট দেবে তার সাথে স্যালারি যোগ করবে। ঠিক আছে? হয়ে গেল তো 4,80,000। ইন্টারেশন ক্যাপিটাল কত করে? কোশ্চেনে 5%। ইন্টারেশন ক্যাপিটাল কার উপর হয়? ক্যাপিটালের উপর। এর ক্যাপিটাল ছিল 4 লাখ, তার 5% 20,000, 3 লাখ 5% 15,000, 3 লাখ 5% 15,000, তিনটে যোগ করে হলো 50,000। এখন তোকে যদি পরীক্ষায় ধর কোশ্চেন গুলো এমসিকিউ দিল, বললো ইন্টারেশন ক্যাপিটাল পার্টনারশিপ ফার্মের কি খরচ না আয় না সম্পত্তি না লাইবিলিটি, কি বলবি তুই? দেখ তুই অ্যানসার তুই পেয়ে তোকে অ্যানসার বলে দিচ্ছ। ইন্টারেশন ক্যাপিটাল কোন দিকে লিখেছি আমি? এটা আমরা পার্টনারশিপ ফার্মের অঙ্ক করছি, পার্টনারশিপ ফার্মের ডেবিট দিকে। আরে কোন এই যে অ্যাকাউন্টের ডেবিট দিকে যা দেখাবো খরচ দেখা, তাহলে তুই বলতো ইন্টারেশন ক্যাপিটাল পার্টনারশিপ ফার্মের কি আয় না ব্যয়, ব্যয় না খরচ না, তুই কি বললি? ইন্টারেশন ক্যাপিটাল পার্টনারশিপ ফার্মের খরচ, বুঝতে পারলি তো? তারপর পার্টনার স্যালারি, স্যালারিটা কে পাবে? এ পাবে 4,000 টাকা করে প্রতি মাসে, 12 48,000। তারপর পার্টনার্স কমিশন কে পাবে? বি পাবে। বি কমিশন পাবে কত পার্সেন্ট কমিশন পাবে বলেছে বল? 10%। কার উপর বলেছে? বলে 10% অফ নেট প্রফিট। আর নেট প্রফিট ছিল 4,80,000, তার 10% 48,000 টাকা দিয়ে দিয়েছি। এবার ইন্টারেশন ড্রয়িং, দেখ এ ড্র করেছে 30,000 টাকা, বি ড্র করেছে 20,000 টাকা, সি ড্র করেছে 10,000 টাকা। কত পার্সেন্ট ড্রয়িংস বলেছে? দেখ কত পার্সেন্ট? 6%। আমি দেখেছি তো অনেক স্টুডেন্ট এই ভুলটা করে, জানিস কি ভুল করে? শোন কি ভুল করে, বারবার বলছি এই ভুলটা করে, কিন্তু এই ভুলটা করে। কি ভুল করে? 30,000 টাকা এ ড্র করেছে, বি 20,000 টাকা ড্র করেছে, সি 10,000 টাকা ড্র করেছে। আচ্ছা, আর একটা কথা, ড্রয়িংস না দুই ধরনের হয়, একটাকে বলে ইরেগুলার ড্রয়িংস আর একটাকে বলে রেগুলার ড্রয়িংস। এখন তুমি ইরেগুলার কাকে বলে, রেগুলার কাকে বলে? দেখবি কেউ প্রতি মাসের শুরুতে টাকা তুলে, ভালো করে শোন, কোশ্চেনে বলে দেবে এই পার্টনার প্রতি মাসের শুরুতে টাকা তুলেছে, এই পার্টনার প্রতি মাসের মাঝে তুলেছে, এই পার্টনার প্রতি মাসের শেষে তুলেছে, এটাকে বলে রেগুলার। রেগুলার না প্রতি মাসে আসছে, শুরুতে করছে, রেগুলার হচ্ছে। ইরেগুলার কাকে বলে? ও কোনো একদিন আসলো টাকা তুলে নিয়ে চলে গেল, আর কিছু বললো, বুঝতে পারলি? এটাকে ইরেগুলার বলে। ঠিক আছে তো? ইরেগুলার আর রেগুলার মানে বুঝতে পারছিস তো? ইরেগুলার সাপোজ আছে, ইরেগুলার ধর টাকা তুলে, ধর ইরেগুলার টাকা তুলেছে 1/4 এপ্রিল মাসের 1 তারিখে এসে টাকা তুলেছে, সেক্ষেত্রে ড্রয়িংস এর মানটা কি হবে? আমার অঙ্ক করছি কম্পিটিশন পরে, সেক্ষেত্রে 9/12, বুঝতে পারলি? বুঝতে পারলি 9/12 কেন হলো? এই তারিখে টাকা তুলেছে, তার মানে পার্টনারশিপ কদিনই ইন্টারেস্ট নেবে, এই তারিখ থেকে এই তারিখ 9 মাসের ইন্টারেস্ট, এটা বলে ইরেগুলার। তুই হয়তো সেরকম খুব একটা অঙ্ক পাসনি। ইরেগুলার, ইরেগুলার হলে বলে দেবে কি? ধর বলে দেবে মিস্টার এ ড্র করেছে 1 এপ্রিল টাকা তুলেছে, এরকম বলবে 1 এপ্রিল টাকা তুলেছে, কিন্তু বলে দেবে না বিগিনিং অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য মান্থ, কথা বুঝতে পারছিস তো? সেক্ষেত্রে 9/12 হবে। আর রেগুলার ড্রয়িংস হলে বলে দেবে যে প্রতি মাসের শুরুতে তুলেছে। দেখ প্রতি মাসের শুরুতে হলে কি হয়? 6.5/12 বলেছিলাম, মাঝে হলে কি হয়? 6/12, আর শেষে হলে কি হয়? 5.5/12। ঠিক আছে, বলেছিলাম তো এটা। শুরুতে হলে কি হয়? কত হয়? শুরুতে হলে 6.5/12, শুরুতে হলে 6.5/12, মাঝে হলে 6/12, শেষে হলে 5.5। এটা যদি মুখস্থ করিস তাহলে এমসিকিউ কাজে লাগবে, এমসিকিউ তো কাজে লাগবে। ঠিক আছে তো? বুঝতে পারছিস এটা? তাহলে এখন তুই বলবি এখানে বলেনি কবে টাকা তুলেছে, এখানে বলেনি, তাহলে কি ধরবো? বলে না দিলে সবসময় মাঝে মনে করতে হবে, মাসের মাঝে টাকা তুলেছে। 6/12, বুঝতে পারলি? এখানে 6/12 কেন হলো? 6% বলে দিয়েছে অঙ্কে, তাই না? অনেক স্টুডেন্ট ভুল করে, জানিস তো কি ভুল করে? আমি দেখেছি অনেক খাতা। এ ধর টাকা তুলেছে 30,000 টাকা, ঠিক আছে, কবে টাকা তুলেছে কিছু বলে দেয়নি, ও 6/12 লিখেছে, কিন্তু সেই অঙ্কে না ইন্টারেশন ড্রয়িংস এর পার্সেন্টেজ দেয়নি। আমার কথাটা মন দিয়ে শুনলি না? এটা খুব ভুল করে, হেভি ভুল করে, হেভি ভুল করে স্টুডেন্টরা, এই পয়েন্টটা হেভি ভুল করে। ধর কোশ্চেনে বলে দিচ্ছে এ 30,000 টাকা তুলেছে, কবে টাকা তুলেছে বলেনি, 6/12 করে, ঠিক আছে, কিন্তু কত পার্সেন্টেজ কোশ্চেনে পার্সেন্টেজ বলে দেয়নি।
কোশ্চেনে পার্সেন্টেজ বলে দেয়নি। সেক্ষেত্রে আমি দেখেছি অনেক খাতা দেখেছিলাম 30,000 ইন্টু 6/12 করেছে, পুরো ভুল। তার মানে আমি কি বললাম, যদি পার্সেন্টেজ বলে না দেয় তাহলে ইন্টিগ্রেশন টাইপ করতে হবে, যদি পার্সেন্টেজ বলে না দেয় ইন্টিগ্রেশন টাইপ করতে হবে। আমার কথাটা বলতে পারি, আমি দেখেছি অনেকের খাতা দেখেছিলাম যে 30,000 ইন্টু 6/12, বুঝছো, পার্সেন্টেজ দেয়নি, পার্সেন্টেজ দেয়নি, পার্সেন্টেজ লেখেনি, শুধু 30,000 ইন্টু 6/12 করেছে, পুরো অঙ্ক ভুল হয়ে গেছে। আমার কথাটা বলতে পারি কি ভুল হয়, এই ভুলগুলো মাথায় রাখবি। এই ভুল আমি আজকে অঙ্ক শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি কোন কোন জায়গাগুলো স্টুডেন্ট গুলো ভুল করে, সেই ভুলের জায়গাগুলো বলছি, ভুলের জায়গাগুলো, ঠিক আছে। আমি কি বলছি 2015 থেকে 2019 এর মধ্যে যা অঙ্ক আছে ওইগুলো করলেই আসবে, কিন্তু ওর মধ্যে কতগুলো কথা বলে দেবো, সেই কথাগুলো শুনে যাবে, যা যা ঘোরাতে পারে ওর মধ্যেই হবে, বাইরে থেকে থাকে। তাহলে বুঝতে পারলি তো? তো ধর এটা পরে দিনটি যোগ করে 1800 হলো, এই দুটো যোগ করলাম, যোগ করে এত টাকা হলো, সেই টাকাটা এখানে লিখবো। তার থেকে এটা বাদ দেবো, এটা বাদ দেবো, এটা বাদ দেবো, তিনটে বাদ দিয়েছি, তিনটে বাদ দিয়ে কত পড়লো, এত টাকা, এত পড়লো, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা কোশ্চেন করছি, এই অঙ্ক বলেন, আমি জিজ্ঞাসা করছি, বলতে পারবে আগের দিনের অঙ্ক ছিল বা অন্যান্য অঙ্কে থাকে ডিস্ট্রিবিউটেবল পাবে, যদি অনেক অঙ্ক করার সময় থাকতো না ডিস্ট্রিবিউটেবল পাবে, তো বলতে পারবে এই যে বোর্ডের দিকে তাকা, কোনটাকে ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলে বলতে পারবে? এই যে এইটাকে বলে ডিস্ট্রিবিউটেবল। কোশ্চেনে বলে দেয় রিজার্ভে ট্রান্সফার করেছি 10% ডিস্ট্রিবিউটেবল প্রফিট, মানে এই টাকার উপর 10% এখানে, বুঝতে পারছিস? এগুলো করেছিলাম তো, এগুলো বলে দিচ্ছি কারণ বুঝতে পারছিস তো, এগুলো খুব জানা দরকার, ভুলে যেতে না। যাই হোক, এখানে তো বলেনি, তো এখানে কি করবো, এই টাকাটা তিনজনের মধ্যে ভাগ করবো, কার এ বি সি, এ কে দেবো 4 ভাগ, বি কে দেবো 3 ভাগ, সি কে দেবো 3 ভাগ, ঠিক আছে, করে দিলাম। কিন্তু কি লিখেছি, ব্যালেন্স অফ প্রফিট, কি ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল। এই যে পুরো পারফেকশন করলি, পারফেক্ট ভাবে আমরা করলি, পুরো করলে 4/4 দেবে। যদি একটু এদিক ওদিক করিস তাহলে কিন্তু নাম্বার একদম যেই ফরম্যাটে থাকে এই ফরম্যাটে লিখলেই 4/4 দেবে। শেয়ার অফ প্রফিট লিখলে হ্যাঁ হবে, হবে না ঠিক আছে, শেয়ার অফ প্রফিট লিখলে হবে, ব্যাকে লিখে দিবে ট্রান্সফার টু ক্যাপিটাল, ঠিক আছে, হবে ডিস্ট্রিবিউটর। তো দেখ 2 নম্বরে যে শেয়ারটা এসেছিল 2018 সালে, ঠিক আছে, এটা 4 নম্বর দিয়েছিল, মানে 2 এর দাগের কোশ্চেনটা বলছি, 4 নম্বর দিয়েছিল। এই শেয়ারটা তোদের পরীক্ষায় যদি এরকম শেয়ার আসে, এটা 6 নম্বরে দেবে, ঠিক আছে, এটা 4 নম্বরে আসবে, বুঝতে পারলি তো? মানে এই কোশ্চেনটার মার্কস তো 4 দিয়েছে, কিন্তু তোর যদি পরীক্ষায় এই কোশ্চেনটা আসে 6 নম্বরের জন্য, 6 নম্বরের জন্য সেট হবে, 4 নম্বরে সেট হবে। তো বলে দিচ্ছি এমন কিছু নেই 4 থেকে 6 থেকে সব পারা যাবে। প্রথমে কোশ্চেনটা দেখ কি বলেছে, এক্স লিমিটেড ইস্যু করেছে 20,000 খানা শেয়ার at ₹10 each at a premium of ₹2 per share payable as follows। মানে এক্স কোম্পানি কি বলতে চাইছে, এক্স কোম্পানি বলেছে যে ও নতুন একটা কোম্পানি গঠন করবে, তার জন্য 20,000টা শেয়ার মার্কেটে ছাড়তে চাইছে, একটা শেয়ারের দাম 10 টাকা করে, 2 টাকা প্রিমিয়াম, অ্যাপ্লিকেশনে 4 টাকা, অ্যালটমেন্টে 5 টাকা, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম, 3 টাকা কল। বলেছে কি, কিন্তু পাবলিক কত সাড়া দিয়ে জানিস, ও বলেছে আমি মার্কেটে 20,000টা শেয়ার ছাড়তে চাইছি, কিন্তু পাবলিক 23,000টা ফর্ম ফিল আপ করে দিয়েছে, 3,000টা এক্সট্রা ফর্ম ফিল আপ করেছে, এটা রিফান্ড করে দিতে হবে। অ্যালটমেন্ট এন্ড কল মানি ওয়ার ডিউলি রিসিভ, সমস্ত টাকা পাওয়া গেছে অ্যালটমেন্ট আর কলে। একজন শেয়ারটা ছিল যে কিনা কলের টাকা দিতে পারেনি, বলছে তুমি জার্নাল করে দাও, ন্যারেশন করার কোনো দরকার নেই। খুব ভালো কথা বলেছে, ন্যারেশন করার দরকার নেই, মানে আমরা অঙ্ক অনেক ইজি করে দিয়েছি, অনেক টাইম বাঁচিয়ে দিয়েছি। দেখ আমি অঙ্কটা যে দিয়েছি এর উপর অঙ্কটা করে নিয়েছি, জাস্ট আগে একটা রাফ করে নিয়েছি, আমি একটা রাফ করে নিয়েছি, বুঝছ তো? কোশ্চেনে কি বলেছে সেটা আমি রাফ করে নিয়েছি। কি বলেছে কোশ্চেনে, বলেছিল কোশ্চেনে ওরা বলে দিয়েছিল যে এক্স কোম্পানি 20,000টা শেয়ার ছাড়তে চাইছে, এটা বলে ইস্যু 20,000। কিন্তু যখনই কোম্পানি বললো আমি 20,000টা শেয়ার মার্কেটে ছাড়তে চাইছি, তখন পাবলিক এই কথাটা শুনেই ফর্ম ফিল আপ করে দিল। কতগুলো ফর্ম ফিল আপ করলো, 23,000টা ফর্ম ফিল আপ করলো। তাহলে বেশি ফর্ম ফিল আপ করেছে না কম ফর্ম ফিল আপ করেছে? বেশি ফর্ম ফিল আপ করেছে, আর বেশি ফর্ম ফিল আপ করলে তাকে বলে ওভার সাবস্ক্রিপশন। কতগুলো ফর্ম এক্সট্রা ফর্ম ফিল আপ করেছে? 3,000টা। যতগুলো ফর্ম এক্সট্রা ফর্ম ফিল আপ করে সেই ফর্মগুলো মানে এক্সট্রা যে ওভার সাবস্ক্রিপশন হয় হচ্ছে 3,000, তার মধ্যে সেই 3,000টা ফর্ম রিফান্ড করবে নাই অ্যাডজাস্ট করবে। এই অঙ্ক পরিষ্কার বলে দিয়েছে রিফান্ড করবে, হয়ে গেল। আরো ইজি করে দিয়েছে, রিফান্ড করবে, লিখে দিয়েছে রিফান্ড। রেট গুলো লিখে দিয়েছে, অ্যাপ্লিকেশন 4 টাকা, অ্যালটমেন্টে 5 টাকা, 3 + 2 3 টাকা ক্যাপিটাল, 2 টাকা প্রিমিয়াম, কলে 3 টাকা, টোটাল 10 আর 2। বলছে শেয়ার হোল্ডাররা সব টাকা দিয়ে দিয়েছে, শুধুমাত্র একজন শেয়ার হোল্ডারে খারাপ বেরিয়েছে যে কিনা কলে টাকা দিতে পারে। কতগুলো শেয়ার? 1000টা। এই ছিল কোশ্চেন। অঙ্কটা করুন। সবার প্রথম কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন মানি রিসিপ্ট। সবার প্রথম কাজ অ্যাপ্লিকেশনের টাকাটা রিসিভ করবে। অ্যাপ্লিকেশনের টাকা রিসিভ করলে কোম্পানিতে টাকা আসবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কোথাকার থেকে টাকা আসছে? স্যার অ্যাপ্লিকেশন টাকা, শেয়ার অ্যাপ্লিকেশন। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন।
কতগুলো অ্যাপ্লিকেশনের রেট কত করে ছিল স্যার? অ্যাপ্লিকেশন 4 টাকা করে ছিল। অ্যাপ্লিকেশন কত করে ছিল? 4 টাকা। কিন্তু কতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম জমা করছে? 23,000। একটা ফর্মের দাম যদি 4 টাকা হয় 23,000 ফর্মের দাম 92,000 টাকা। তাই এখানে লিখে দিই, দেখি দিই 23,000 × 4 92,000 টাকা হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 21,000 অ্যাপ্লিকেশন 92,000। এরপরে সেকেন্ড জার্নালে কি করতে হবে? প্রথমে তো পাবলিক ফর্ম ফিল আপ করলো, এবার কোম্পানি পাবলিককে শেয়ার দেবে। শেয়ার যখন দেবে তখন এই অ্যাপ্লিকেশন যেটা ক্রেডিট ছিল সেটা ডেবিট হয়ে যাবে। কত ছিল অ্যাপ্লিকেশন ক্রেডিট? কত ছিল বল? 92,000 ডেবিট করে দেবে। এবার কি হবে? কোম্পানি পাবলিককে শেয়ার দেবে। কোম্পানি কতগুলো শেয়ার দেবে? 23,000টা শেয়ার দেবে না 20,000টা শেয়ার দেবে? 20,000টা শেয়ার দেবে। তো যতগুলো শেয়ার করবে সেটা ক্যাপিটালে চলে যাবে। 20,000টা শেয়ার কত করে? রেট কত করে ছিল? 4 টাকা। 20,000 × 4 80,000 টাকা হয়ে গেল। বাকি 3,000টা শেয়ার কোম্পানি দিতে পারবে না। কি করবে? কোম্পানি ফেরত দিয়ে দেবে। কোম্পানি যখন টাকা নিল পাবলিকের থেকে, ব্যাংক বাড়লো। কোম্পানি যখন পাবলিককে টাকা ফেরত দেবে, ব্যাংক বাড়বে না কমবে? তাহলে ব্যাংক কমলে ব্যাংককে দিতে হবে। তাই এখানে লিখবো 3,000 × 4 12,000 দুটো জার্নাল হয়ে গেল। তোকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো যখন অঙ্ক করবি দেখবি। অ্যাপ্লিকেশনে ক্রেডিটে কত ছিল বল? অ্যাপ্লিকেশন ক্রেডিট কত ছিল? 92। ডেবিটে তাই হতে হবে। যদি না হয় কোনো কারণে আমার অঙ্ক ভুল হচ্ছে, কিছু ভুল হচ্ছে, মাথায় রাখতে হবে। নেক্সট, অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবার কোম্পানি পাবলিকের কাছে অ্যালটমেন্টের টাকা চাবে। তো অ্যালটমেন্টের কত টাকা চাবে বলতে পারবি? 3 আর 2 5 টাকা চাবে। 5 টাকা চাবে। 5 টাকার মধ্যে 3 টাকা ক্যাপিটালে, 2 টাকা প্রিমিয়াম। ঠিক আছে? দেখ টাকা চাইলে, টাকা চাইলে জার্নাল হবে 21,000 অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা স্যার? 5 টাকা চাইবে। আচ্ছা কতগুলো শেয়ার টাকা যাবে? 20,000টা শেয়ার টাকা যাবে না 23,000টা শেয়ার টাকা যাবে? 20,000। তুই স্যার কেন 23 যাবেন? আরে 23 পাবলিক অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে 3,000 তো ফেরত দিয়ে দিয়েছি। এখন কি আর 23 আছে না 20 আছে? 20 যাবে। তো 20,000 × 5, কারণ কোম্পানি তো 20,000টা শেয়ারই দিতে পারবে। 20,000 × 5 1 লাখ টাকা হয়ে যাবে। ক্যাপিটালের টাকা যাবে তো স্যার 3 টাকা যাবে ক্যাপিটালে। 20,000 × 3 60,000 আর প্রিমিয়াম যাবে 2 টাকা। 20,000 × 2 তাই করেছি। 21,000 অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 20,000 × 5 1 লাখ টাকা। 21,000 ক্যাপিটাল 20,000 × 3 60,000 টাকা। 21,000 20,000 × 2 40,000 ঠিক আছে? এবার কোম্পানি তো পাবলিক ক্রেডিট অ্যালটমেন্ট টাকা ছিল। এবার পাবলিক টাকা দেবে। টাকা দিলে কি হবে? কোম্পানি টাকা আসবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার হবে। কারণ সবাই টাকা দিতে পেরেছে। তাহলে এই পুরো দেখ এই 1 লাখ টাকাই বসে গেছে। দেখ তোরা দেখ অ্যালটমেন্টের ডেবিটে কত ছিল? 1 লাখ। তো অ্যালটমেন্টের ক্রেডিটে কত হলো? 1 লাখ। বুঝতে পারছিস তো? তাই হতে হবে। এইগুলো প্রতি স্টেপ বাই স্টেপ মেলাতে হবে বলছি। লাস্ট কল কত ছিল? 3 টাকা। কোম্পানি এবার পাবলিকের কাছে কলের টাকা চাবে। কলের টাকা চাইলে জার্নাল কি হবে? শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট শেয়ার কত? 20,000টা শেয়ার 3 টাকা করে 60,000 টাকা। এবার পাবলিক টাকা দেবে। ঠিক আছে? পাবলিক যখন টাকা দেবে, একজন শেয়ার হোল্ডার বেরিয়েছে, খারাপ বেরিয়েছে, ও 1,000টা শেয়ার টাকা দিতে পারে না। এটা বলছিলাম সবাই টাকা দিতে পারে, শুধুমাত্র একজন টাকা দিতে পারেনি, 1,000টা শেয়ার টাকা দিতে পারে। তার মানে 20,000 এর মধ্যে 1,000টা শেয়ার টাকা পাই, কতগুলো শেয়ার টাকা পাই? 19,000টা শেয়ার টাকা পেয়েছি। তো 19,000টা শেয়ার টাকা যদি পাই 3 টাকা করে, 19,000 × 3 57,000, তাই তো? তাহলে 60,000 টাকার মধ্যে 57,000 টাকা পেয়েছি, পাইনি কত টাকা? 3,000 টাকা। যদি কোনো শেয়ার টাকা পাওয়া না যায় শেয়ার হোল্ডার থেকে, তাকে বলা হয় পলিসি নেগেটিভ, তাকে বলা হয়। আর এটা সবসময় ডেবিট। ঠিক আছে? এটা সবসময় ডেবিট। পলিসি অ্যাকাউন্ট ডেবিট কত? 1,000টা শেয়ার 3 টাকা, 3,000 টাকা। টোটাল দেখুন 60 টাকা। এই হচ্ছিল অঙ্ক। পরীক্ষায় এই অঙ্কটা এসেছিল 2 ফেলে। এরকম টাইপের অঙ্ক তুই ভাবছিস কি পরীক্ষা খুব টাফ না, এরকম টাইপের অঙ্ক পাবি পরীক্ষায়। এরকম প্যাটার্ন অঙ্ক হচ্ছে, এরকম অঙ্ক পাবি। কঠিন অঙ্ক থাকবে না, আমি বলছি কঠিন অঙ্ক থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি কঠিন অঙ্ক থাকবে না। এরকম প্যাটার্নের কোশ্চেনই থাকবে। ঠিক আছে? এই অঙ্কটাই যদি মনে করেন না আর একটু বড় করতে পারে, কি করতে পারে? কতগুলো ফেল করেছে বল? 1,000টা শেয়ার ফেল করেছে বললো, তারপরে ফরফিট, তারপর রিইস্যু ক্যাপিটাল দিতে হবে, আর বাইরে কিছু করবে। এই তো আর এক্সট্রা দিন দিয়ে এরকম প্যাটার্নের কোশ্চেন পরীক্ষায় সেট করছে। সুতরাং এরকম অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবার কত নম্বর অঙ্ক? 3 এর অঙ্কটা 2018 সালে যে 3 এর দাগের অঙ্কটা এসেছিল, ঠিক আছে, সেটা ডিবেঞ্চারের অঙ্ক দিয়েছি। আমি এই অঙ্কটাকে পুরো চেঞ্জ করে দিই। যদি মনে হয় এরকম টাইপের অঙ্ক তোর পরীক্ষায় দেবে, সেটা শেয়ার দিয়ে দিতে পারে। ডিবেঞ্চার তো সিলেবাসে নেই, শেয়ার দিয়ে দিতে পারে। ঠিক আছে? কোশ্চেনটা চেঞ্জ করে দেবে। ঠিক আছে? যেখানে যেখানে ডিবেঞ্চার লেখা ছিল সেই জায়গাগুলো আমি শেয়ার করবো। ঠিক আছে? কিছুই না। এই অঙ্কগুলো নর্মাল অঙ্ক দিয়েছে। কোনো কোম্পানি, একটা কোম্পানি কিছু অ্যাসেট কিনেছে, ঠিক আছে, শেয়ার দিয়ে কিনেছে, টাকা পয়সা দিয়ে কিনেনি, অ্যাসেট শেয়ার দিয়ে কিনেছে। ঠিক আছে? বলছে ওয়াই লিমিটেড পারচেজ ইকুইপমেন্ট ওয়ার্থ ₹1,99,500। ওয়াই কোম্পানি একটা ইকুইপমেন্ট কিনেছে 1,99,500 টাকা দিয়ে।
এবং তাকে তো পেমেন্ট করতে হবে, যার থেকে ইকুইপমেন্ট কিনেছে তাকে শেয়ার দিয়েছি, শেয়ার দিয়ে পেমেন্ট করেছে, দুটো কন্ডিশন দিয়েছি। বলছে যদি শেয়ারটা যদি প্রিমিয়ামে দেয় তাহলে কি হবে তোমার অ্যান্সার, যে শেয়ার যদি ডিসকাউন্টে দেয় তাহলে তোমার অ্যান্সারটা কি হবে। এই তো কোশ্চেন করেছে। তো দেখি কি বলছে। প্রথমে তো লিখলাম জার্নাল দাগ কাটলাম, ইন দা বুকস অফ ওয়াই লিমিটেড জার্নাল, যেমন দাগ হয় ডেট, পার্টিকুলার্স, লেজার ভ্যালু, রুপিস ডেবিট ক্রেডিট। তো প্রথম এন্ট্রি কি বলেছিল, ইকুইপমেন্ট কিনেছিল, প্রথমে বলেছিল ইকুইপমেন্ট কিনেছিল। ইকুইপমেন্ট কিনলে জার্নাল কি হবে, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কারণ ইকুইপমেন্ট কিনছি আমি, একটা ইকুইপমেন্ট কিনছি মানে আমার অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে তো ডেবিট করতে হবে, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। তো কার থেকে কিনছি, নাম বলেন কার থেকে কিনছি, কার থেকে কিনছি তার নাম না বলে দিলে লিখতে হবে ভেন্ডার, যার থেকে আমরা কিনি তাকে বলা হয় ভেন্ডার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে লিখলাম টু ভেন্ডার অ্যাকাউন্ট 1,99,500। ন্যারেশন কি লিখেছি, বিং ইকুইপমেন্ট পারচেজ, কি লিখেছি, বিং ইকুইপমেন্ট পারচেজ। এইবার যার থেকে কন্ডিশন, আমি যার থেকে ইকুইপমেন্ট কিনলাম তাকে তো টাকা পয়সা দিতে হবে, দুটো কন্ডিশন বলেছে ওকে পেমেন্ট করবে। বলছে কোনো টাকা দিইনি, ক্যাশ টাকা চেক এসব কিচ্ছু দিইনি, কিসের মাধ্যমে পেমেন্ট করেছি, শেয়ারের মারফত পেমেন্ট করেছি, শেয়ার। তাহলে প্রথম কন্ডিশন বলেছি, যদি 5% প্রিমিয়ামে শেয়ার ইস্যু করি তাহলে কি হবে, ঠিক আছে। কাকে টাকাটা দেবো, এই টাকাটা কাকে দেবো, 1,99,500 টাকা ভেন্ডারকে, তাই লিখলাম ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট, লায়াবিলিটি ডেবিট হয়ে গেছে, ঠিক আছে। যার থেকে আমরা কিনি, যার থেকে আমরা অ্যাসেট কিনি তাকে তো ভেন্ডার বলে, আর ভেন্ডার হচ্ছে আমার লায়াবিলিটি। এখন লায়াবিলিটিটাকে শোধ করে দেবো, টাকাটা দিয়ে দেবো, তাহলে লায়াবিলিটি কমে যাবে, লায়াবিলিটি কমাতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হবে, তাই লিখলাম ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট 1,99,500। ওকে কি দেবো, শেয়ার দেবো, কিসে, প্রিমিয়ামে দেবো। দেখ আমি নোট করেছি ওয়ার্কিংস 1 নম্বর, কতগুলো শেয়ার দেবো, ওকে কত টাকা, ও কত টাকা পাবে আমার কাছে, ও কত পাবে টাকাটা, ও কত টাকা পাবে আমার কাছে, 1,99,500 টাকা। কিন্তু ওকে টাকাটা কিসে দেবো, শেয়ারটা দেবো কিসে দেবো, প্রিমিয়ামে দেবো না ডিসকাউন্ট দেবো, প্রিমিয়াম। তো ধর এক একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়, 5% প্রিমিয়াম দিচ্ছি, তাহলে 105 টাকা হচ্ছে না। 100 টাকা শেয়ারের ফেস ভ্যালু, 5% প্রিমিয়াম, 105% কত হয়, 5 টাকা, তাহলে 105 টাকা। তাই 105 দিয়ে ডিভাইড করতে হবে, এটাকে 105 দিয়ে ডিভাইড করলে কত হয়, 1900 না শেয়ার। অর্থাৎ যদি আমি ওকে 5% প্রিমিয়ামে শেয়ার ইস্যু করি তাহলে কতগুলো শেয়ার দেবো ওকে, 1900 টা শেয়ার দেবো। তাই লিখেছি টু শেয়ার ক্যাপিটাল 1900 টা শেয়ার, একটা শেয়ারের দাম 100 টাকা করে হলে 19 × 100 1,90,000, আর প্রিমিয়াম কত করে 5 টাকা করে। স্যার কি করে বুঝলেন 5 টাকা, আরে 100 টাকা ফেস ভ্যালু, 5% প্রিমিয়াম, 100 এর 5% কত, 5 টাকা হয় না, তাহলে এখানে 1900 × 5 হয়ে গেল কত নম্বর, 9,500 টাকা। ন্যারেশন কি, বিং 1900 শেয়ার অফ ₹100 ইচ ইস্যুড টু ভেন্ডার, কাকে দিচ্ছি, শেয়ারগুলো ভেন্ডারকে দিচ্ছি, এটা প্রিমিয়াম। এবার কোশ্চেন বলছে তোমার কোশ্চেনের অ্যানসারটা কি চেঞ্জ হবে, যদি প্রিমিয়ামে শেয়ার না দিই ডিসকাউন্টে শেয়ার দাও, আরে এই ভেন্ডার অ্যাকাউন্ট দেবে, তাই হবে 1,99,500, শুধু এখানে চেঞ্জ হবে, কি হবে, দেখ নাম্বার অফ শেয়ার 1,99,500 কে 95 দিয়ে ভাগ করি। স্যার কেন 95, এক একটা শেয়ার ফেস বলে 100 টাকা, কিন্তু শেয়ারটা দিচ্ছি কিসে, ডিসকাউন্টে দিচ্ছি, তাই 100 টাকার 5% করলে কত হয়, 5 টাকা, তাহলে 100 - 5 95, তাই দেখ 95 দিয়ে ভাগ করে কত, 2100 টা শেয়ার। তাই লিখলাম টু শেয়ার ক্যাপিটাল থেকে লিখলাম 2100 × 100 কত, 2,10,000, ঠিক আছে। আর ডিসকাউন্ট কত স্যার 5 টাকা, 2100 × 5 কত, 10,500 টাকা, বুঝলি তো। ডিসকাউন্ট সবসময় ডেবিট, ডিসকাউন্ট আসে। এই ছিল অঙ্কটা, পরীক্ষায় যদি এরকম অঙ্ক আসে, এটা তো ডিভিডেন্ডের অঙ্ক ছিল 18 সালে, আমি এটাকে শেয়ারে কনভার্ট করে দিলাম। আমি মনে করলাম কোশ্চেন যদি এরকম দেয়, এই কোশ্চেনটা শেয়ারে দিতে পারে, এরকম দিতে পারে শেয়ার, ঠিক বলি এটা তো টোকেন, এরকম খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে কিন্তু বছর এরকম এরকম। এবার আমরা 4 দাগের অঙ্কটা করব, ঠিক আছে। 4 দাগের অঙ্কটা দিয়ে রিটায়ারমেন্ট, বাট একটা কথা বলে দিচ্ছি, এবছর যে পরীক্ষায় যে কোশ্চেন সেট করবে, এবছর 4 দাগে অ্যাডমিশনই আসছে, ঠিক আছে। এবছর পরীক্ষায় 4 দাগে অ্যাডমিশনের অঙ্কই আসছে, ঠিক আছে। তো 4 দাগে অ্যাডমিশন আসবে, অ্যাডমিশনের লেজারও আসতে পারে বা জার্নালও দিতে পারে। অ্যাডমিশনে যদি লেজার দেয় তাহলে দেবে রিভ্যালুয়েশন অফ পার্টনার্স ক্যাপিটাল, আর জার্নাল দেয় যেমন দেয়। রিটায়ারমেন্ট থেকে এবছর 10 নম্বর অঙ্ক আসবে, বাট কিছু করার নেই, 2018 সালে রিটায়ারমেন্টে তোর 6 নাম্বার এসেছিল, 10 নাম্বার আসেনি। তো দেখ কোশ্চেনটা তোরা দেখতে পাচ্ছিস, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, কার কার বিজনেস দিয়েছে, রায়, রিক আর নীল, রায়, রিক আর নীলের ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। এই বিজনেস থেকে রিটায়ার করেছে কে, নীল রিটায়ার করেছে। তোকে বলেছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করে দাও। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 2 নাম্বার আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের জন্য 4 নম্বর, 2 আর 4 6। তো আমরা এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করি, ঠিক আছে। তো
প্রথমে দেখ কি করেছে, ইন দা বুকস অফ লিখেছি রায় রিক নীল, তারপর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট থেকে কি বসে আর ডেবিট থেকে কি বসে। যদি ভালো করে শুনে নে কথাটা, যদি কোনোদিন ভুলে যাস, যদি কোনো অ্যাসেট আর লাইবিলিটি, দেখ নতুন পার্টনার যেদিন অ্যাডমিট হয় সেদিন যেমন রিভ্যালুয়েশন করার দরকার হয়, কোনো পুরনো পার্টনার যদি রিটায়ার করে সেই জন্য রিভ্যালুয়েশন করার দরকার, ঠিক আছে। রিভ্যালুয়েশন করার ফলে বিজনেসে অ্যাসেট বা লাইবিলিটি যদি কোনো আপ ডাউন হয়, অ্যাসেট আর লাইবিলিটি যদি আপ ডাউন হয়, সেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেখানো হয়। আমি আবার বলছি, রিভ্যালুয়েশন কখন করা হয়, যেদিন কোনো পার্টনার অ্যাডমিট হবে বা কোনো পার্টনার যদি বেরিয়ে যায়, তাহলে রিভ্যালুয়েশন করার দরকার হয়, ঠিক আছে। তো কমন ব্যাপার, রায় রিক নীল তিনজন মিলে ব্যবসা করছিল, তিনজন মিলে ব্যবসা মানে ব্যবসার সুখ দুঃখের সঙ্গে ওরা জড়িয়ে ছিল, ঠিক আছে। ওরা তিনজন মিলে ব্যবসা করছিল, ব্যবসা থেকে নীল বেরিয়ে যাচ্ছে, তাই তো। তো ব্যবসা থেকে নীল যেদিন বেরিয়ে যাচ্ছে, সেদিন যেদিন বেরিয়ে যাবে সেই দিন একটা রিভ্যালুয়েশন করতে হয়। এই রিভ্যালুয়েশন করার ফলে প্রফিটও হতে পারে, আবার লসও হতে পারে। যদি কোনো প্রফিট বা লস হয়, সেটা তিনজন পার্টনারের মধ্যেই ডিস্ট্রিবিউট, বুঝতে পারছিস তো। তো এটাই হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। যদি মনে হয় এই অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার পরে যদি লাভ হয়, যদি লাভ হয়, তাহলে ক্রেডিট দিকে বলতে, ক্রেডিট দিকে লিখেছি কি হবে, লাভ। যদি লাভ হয় তাহলে এই দিকে বলবে, ঠিক আছে। যদি কোনো অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার পর যদি কোনো লাভ হয়, তাহলে এই দিকে বলবে লাভ, ইংলিশে বলছে গেইন, ঠিক আছে। আর যদি কোনো এই অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার ফলে যদি কোনো লস হয়, তাহলে এই দিকে লস বা ক্ষতি। পরীক্ষায় লিখতে নেই, এটা বোঝানোর জন্য বলি, মুছে দিন। তাহলে কোন দিকে লাভ হয়, ক্রেডিট দিকে লাভ আর ডেবিট দিকে লস। এবার এক একটা করে পয়েন্ট করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার। বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই 20%, অ্যাপ্রিসিয়েটেড মানে স্যার বেড়ে যাওয়া। দেখ অ্যাপ্রিসিয়েট ছাড়া কি থাকতে পারে, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া, আর এনহ্যান্স মানেও বেড়ে যাওয়া। তাহলে কত টাকা বেড়ে গেছে বিল্ডিং, 20,000 টাকা বেড়ে গেছে। তা বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেলে আমাদের পার্টনারশিপ ফার্মে লাভ হবে না লোকসান হবে, লাভ হবে। ভ্যালু বেড়ে, কোনো কিছু ভ্যালু বেড়ে গেলে মানে আমার লাভই হলো। অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া মানে লাভ, লাভ লাভ এইদিকে লিখবো, 20,000 টাকা লিখে দিই। আর কি আছে, আর একটা পয়েন্ট বলেছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট। প্রভিশন ফর ডাউটফুল ডেট কি, এক ধরনের লাইবিলিটি। প্রভিশন ফর ডাউটফুল ডেট 10% দেখাতে বলে, মানে লাইবিলিটি তোকে 10% দেখাতে বলে। তা লাইবিলিটি দেখানো আমার লাভ না লোকসান, লাইবিলিটি যত দেখাবো তোমার লোকসান হবে, লস। ডেবিট দিয়ে দেখাবো প্রভিশন ফর ডাউটফুল ডেট। কত টাকা ছিল, 10%। কার উপর হয় স্যার, বলেছেন ডেটার্স এর উপর দেখাতে। প্রভিশন তো ডেটার্স এর উপরই হয়। 60,000 10% করলে কত হয়, 6,000 টাকা। এখানে লিখলাম 6,000 টাকা। তো এই 20,000 থেকে 6,000 টাকা বাদ দিলে কত হয়, 14,000 টাকা। এই 14,000 টাকা যে লাভ হলে, লাভ কারা ভাগ করবে, তিনজনই ভাগ করবে, তিনজনই ভাগ পাবে। রেশিও কি, পুরনো রেশিও যেটা ছিল 5:3:2। তাহলে কি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 14,000 টাকাটা রায়কে দেবো 5/10, ডিককে দেবো 3/10, নীলকে দেবো 2/10, ভাগ করে দিলাম 7,000, 4,200, 2,800। বুঝা গেল। এবার করব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি করব, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল, দেখ ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখলাম, পার্টিকুলার্স রায় রিক নীল, পার্টিকুলার্স রায় রিক নীল, ডেবিট ক্রেডিট লিখে দিলাম, ঠিক আছে। তো এইবার কি হয়, ক্যাপিটাল কে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। কি বললাম, ক্যাপিটাল কে বাড়াতে গেলে ক্রেডিট দিকে যোগ, ক্যাপিটাল কে কমাতে গেলে ডেবিট করতে হয়। এদিকে একটা জিনিস মাথায় রাখবি, ক্যাপিটালের ব্যালেন্স, ক্যাপিটাল তো লাইবিলিটি, লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়। কি বললাম, লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়। তো এখানে ধর রায়ের ক্যাপিটাল ছিল, ডিকের ক্যাপিটাল, নীলের ক্যাপিটাল, সব সময় ক্রেডিট দিকেই বলবো। এদিকে দেখ বাই ব্যালেন্স বিডি, দেখ রায়ের ক্যাপিটাল ব্যালেন্সে ছিল 60,000 টাকা, ডিকের ছিল 40,000 টাকা, নীলের ছিল 40,000 টাকা। দেখে দেখে লিখে দেবো। এবার যদি আরো একটু ভালো করে পড়িস, দেখ লাইবিলিটি সাইডে জেনারেল রিজার্ভ লেখা ছিল, লাইবিলিটি সাইডে জেনারেল রিজার্ভ কত টাকা লেখা ছিল, জেনারেল রিজার্ভ কত, 50,000 টাকা লেখা ছিল। তো জেনারেল রিজার্ভ, এখন তুই বলিস জেনারেল রিজার্ভ জিনিসটা কি, বলেই জেনারেল রিজার্ভ, এই যে রায় রিক নীল তিনজন মিলে বিজনেস করছিল, প্রতি বছর প্রফিট করতো, প্রতি বছর প্রফিট করে প্রফিটের কিছু পোরশন টাকা ওরা একটা জায়গায় সরিয়ে রাখে, তাকে বলে রিজার্ভ। তাহলে এই টাকাটা কিসের টাকা, রিজার্ভে কিসের টাকা থাকে, রিজার্ভে কিসের টাকা থাকে, প্রফিটের টাকা। আবার বলছি, এই তিনজন মিলে ব্যবসা করছিল, প্রতি বছর ব্যবসা করে যা কামাচ্ছিল তার কিছুটা টাকা রিজার্ভে রেখে দিত। তাহলে রিজার্ভে যে টাকাটা আছে এটা কোথা, কিসের টাকা, প্রফিটের টাকা। তাহলে প্রফিটটা কাদের প্রফিট, পার্টনারদের প্রফিট। তাহলে এই রিজার্ভের টাকাটা কারা পাবে, পার্টনাররা পাবে। পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে,
বাড়বে, তাই এই দিকে গিয়ে বাই জেনারেল রিজার্ভ বলে এত 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 কি করে জেনারেল রিজার্ভ ওল্ড রিজার্ভ করে কি শর্ট কোশ্চেন দেয় এমসিকিউ দেয়, বলছে যে অ্যাডমিশনের সময় বা রিটায়ারমেন্টের সময় যে জেনারেল রিজার্ভ থাকে এই টাকাটা কোন পার্টনারদের মধ্যে ভাগ করা, অপশন দেবে ওল্ড পার্টনারদের মধ্যে, অপশন দেবে নিউ পার্টনারদের মধ্যে, অপশন দেবে স্যাক্রিফাইসিং পার্টনারদের মধ্যে, অপশন দেবে গেইনিং পার্টনার। অ্যানসার হবে জেনারেল রিজার্ভ টাকাটা ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করা, মানে ওল্ড রেশিওতে। পরীক্ষা শর্ট কোশ্চেন লিখে দিলাম। আর কি আছে, আর ছিল গুডউইল ট্রিটমেন্ট। দেখ অ্যাডজাস্টমেন্টে বলেছিল একটা গুডউইল বলেছিল ৮০,০০০ টাকা, পেয়েছিস? ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট বলেছিল গুডউইল কি বলেছিল, গুডউইল ছিল ৮০,০০০ টাকা। বলছে ভ্যালু অফ গুডউইল উইল নট বি শোন ইন দা ব্যালেন্স শিট। বলছে গুডউইল, এই গুডউইল ৮০,০০০ টাকা তুমি ব্যালেন্স শিটে দেখাতে পারবে না। আর ব্যালেন্স শিটে যেই গুডউইল দেখাতে পারি না তার মানে তোমাকে পার্টনারদের ক্যাপিটাল দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? এবং এর জন্য কি এন্ট্রি করব আমি শিখিয়েছিলাম, টেবিল এন্ট্রি। টেবিল কি, কার কোন কোন পার্টনার, রায় ডিক নি, কত ছিল গুডউইল অ্যাডজাস্টমেন্ট কত বলছে ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা। তাই আমি কি লিখেছি, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ঠিক আছে? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও ৮০,০০০ কে 5:3:2 তে ভাগ করে দিলাম। মানে এই ৮০,০০০ টাকার মধ্যে রায়ের পাওনা ছিল এত টাকা, রিকের পাওনা ছিল এত টাকা, নীলের পাওনা ছিল এত টাকা, ঠিক আছে? রেশিও কত ছিল বল, 5:3:2। কে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, কে বেরিয়েছে, মানে 2 বেরিয়ে যাচ্ছে, তাহলে রইল কত 5:3। এটা হচ্ছে নিউ রেশিও, তাই তো? ৮০,০০০ কে 5:3 ভাগ করলাম ৫ আর ৩ মানে ৮৫ আর ৩০,০০০। আবার বলছি রায়ের পাওনা ছিল ৪০, কিন্তু রায়ের পাওনা ছিল, ঠিক আছে, রায়ের পাওনা ছিল ৪০, কিন্তু রায় পাবে কত ফিউচারে গিয়ে, রায়ের পাওনা ছিল ৪০,০০০ টাকা, কিন্তু ফিউচারে গিয়ে রায় পাবে কত ৫০,০০০ টাকা। তাহলে রায় ফিউচারে বেশি পাবে না কম পাবে, বেশি পাবে। ফিউচারে যদি কেউ বেশি পায় আজকে তার থেকে টাকা নিয়ে নাও, নিয়ে নিয়েছি তাই মাইনাস করেছি ১০,০০০ টাকা, ঠিক আছে? কার মাইনাস হচ্ছে, রায় মাইনাস ১০,০০০ টাকা, মাইনাস কোন দিকে, এই দিক, রায়ের ঘরে ১০,০০০ টাকা, ঠিক আছে? একই রকম ভাবে রিকের পাওনা ছিল ২৪, কিন্তু ফিউচারে রিক পাবে কত ৩০, ফিউচারে বেশি পাবে ৬, তাই আজকে হচ্ছে টাকা নিয়ে -৬। আবার দেখ মাইনাস রিকের ঘরে ৬, ঠিক আছে? নীলের পাওনা ছিল ১৬, ফিউচারে নীল কিছুই পাবে না, আজকে ওকে ১৬,০০০ টাকা দিল, ১৬,০০০ প্লাস, তাই দেখ প্লাস রিকের ঘরে ১৬,০০০ টাকা। তাহলে কি লিখেছি, নীলের ঘরে ১৬,০০০ লিখেছি তো, তাই এখানে লিখো রায় আর রিক, আর এখানে রায় আর রিকের ঘরে টাকা লিখে তাই লিখো 2 নীল। বুঝা গেল স্যার? বুঝছি। এখানে টু পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল কি বাই ডিভিশন ৭, ৪,২০০, ২,৮০০। পুরো ক্লিয়ার? সবার প্রথম কার ঘর মেলাতে হবে, সবার প্রথম যে পার্টনার রিটায়ার করবে তার ঘর মেলাতে হবে। ৪০,০০০, ১০,০০০, ১৬,০০০, ৮০০ যোগ করে হলো ৬৮ আর ৮০০। সেই ৬৮ আর ৮০ এখানে লিখে দিলাম, ঠিক আছে তো? বলছে যেই পার্টনার রিটায়ার করছে ওকে এখন আমরা ২৬,০০০ টাকা দিয়ে দিচ্ছি। কত টাকা দিয়ে দিচ্ছি, সেটা ক্যাশও লিখতে পারি আবার ব্যাংকও লিখতে পারি। ওকে ২৬,০০০ টাকা দিয়ে দিচ্ছি পেড ইমিডিয়েটলি, ক্যাশও লিখতে পারি ব্যাংকও লিখতে পারি, ব্যাংক লিখতে তুই ক্যাশও লিখতে পারিস, টু ব্যাংক। তুই ভাব না নীল এত টাকা পাবে, ওকে টাকা দিয়ে দিচ্ছি, ওকে টাকা দিয়ে দিলে ওর ব্যালেন্স বাড়বে না কমবে? আমার কাছে কেউ ১,০০,০০০ টাকা পায়, তাকে ২০,০০০ টাকা দিয়ে দিলাম, তাহলে তার ব্যালেন্স কমাবো, এইদিকে ২৬,০০০ টাকা। তাহলে রইল বাকি কত, স্যার এখনো এত টাকা বাকি আছে। বলছে বাকি টাকাটা লোন হয়ে যাবে, লোন, নীলস লোন। বাকি টাকা এখন দিতে পারবো, বলুন তোকে পরে দেবো, লোন হয়ে টু নীলস লোন, ঠিক আছে? কমপ্লিট। এবার রাইট টোটাল করলাম ৯২, সেটা এখানে লিখলাম, ৯২ কে ১০ বাদ দিলে ৮২। এবার রিকেট টোটাল এত, এটা লিখলাম, এখান থেকে এত বাদ দিলে এত। তার মানে টু ব্যালেন্স সি। নীলের ব্যালেন্স হবে না কারণ নীল তো রিটায়ার করে গেছে, নীল আর নেই কোম্পানিতে, রায় আর ডি ব্যালেন্স, টু ব্যালেন্স সি, এই ছিল, ঠিক আছে? দেখ ৫ নম্বর অঙ্কটা কি দিয়েছিল, এটা বড় শেয়ার দিয়েছিল, ৬ নম্বরের অঙ্ক, ঠিক আছে? খুব ভালো বলেছিল, যখন এই শেয়ারের অঙ্কগুলো করবি দেখবি ন্যারেশনের কথা কি বলছে। এখানে যেমন প্যাকেটে বলেছে ন্যারেশন ইজ নট রিকোয়ার্ড, মানে কোশ্চেনটা খুব ইজি করে দিয়েছে। আর যখনই বড় শেয়ারের অঙ্কগুলো দেবে, ঠিক আছে, ওরা কেমন দেবে, লাস্টে ফর ফিচার দেবে, রিইস্যু দেবে, ঠিক আছে? ফর ফিচার রিইস্যু দেবে, ঠিক আছে? এখানে কেমন দিয়ে যে কোশ্চেনটা পড়ছি, জেড লিমিটেড ইস্যু 10,000 শেয়ারস অফ ₹10 each at a premium ₹2 per share payable as follows। মানে জেড কোম্পানি মার্কেটে ১০,০০০ শেয়ার ছাড়তে চাইছে, একটা শেয়ার দাম ১০ টাকা করে, 2 টাকা প্রিমিয়াম, অ্যাপ্লিকেশনে 2 টাকা, অ্যালটমেন্টে 5 টাকা, যার মানে 2 টাকা প্রিমিয়াম, মানে 3 টাকা ক্যাপিটাল, 2 টাকা প্রিমিয়াম, ফার্স্ট কলে 3 টাকা, ফাইনাল কলে 2 টাকা। তো অন্যান্য অঙ্কে বলে দেয় যে কতগুলো ফর্ম জমা পড়েছে, এই অঙ্কে বলেনি, অনেক ইজি করে দিয়েছে। আগে যতগুলো অঙ্ক করালাম কি বলেছিল যে অ্যাপ্লিকেশন ফর্ম এতগুলো জমা পড়েছে, এখানে কিছু বলেনি। তার মানে আমি কি ধরে নেব, ১০,০০০টা ফর্মই জমা পড়েছে, ঠিক আছে তো? তাহলে প্রথমে ফর্ম জমা পড়েছে, প্রথমে ফর্ম জমা পড়ার এন্ট্রি কি,
ফর্ম জমা করলে কি হবে, কোম্পানিতে টাকা ঢুকছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাপ্লিকেশন। তাহলে কতগুলো ফর্ম জমা পড়েছে, কোশ্চেন তো কিছু বলেনি কতগুলো ফর্ম জমা পড়েছে, তাহলে আমরা ধরে নেব 10,000টা ফর্মই জমা পড়েছে। ঠিক আছে, ইস্যুটাই হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। 10,000 ইন্টু 2 20,000 20,000। আগের অঙ্কটা যেমন বলে দিয়েছিল যে কতগুলো ফর্ম জমা পড়েছে, যদি কোনো অঙ্কে বলে না দেয় কতগুলো ফর্ম জমা পড়েছে, সেক্ষেত্রে যতগুলো ইস্যুড থাকবে ধরে নিতে হবে অতগুলো ফর্মই জমা পড়েছে। তাই প্রথম জার্নাল হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 10,000 ইন্টু 2 20,000। তারপর কোম্পানি ওদেরকে শেয়ার দিয়ে দেবে। ঠিক আছে, তো প্রথমে তোরা ফর্ম ফিল আপ করো, তারপর কোম্পানি ওদেরকে শেয়ার দেবে। শেয়ার দিলে জার্নাল হবে শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার ক্যাপিটাল 20,000 20,000। তারপর এবার কোম্পানি শেয়ারহোল্ডারের কাছে কাছ থেকে অ্যালটমেন্টের টাকা যাবে। অ্যালটমেন্টের কত টাকা, অ্যালটমেন্টের জন্য কোম্পানি শেয়ারহোল্ডারদের থেকে অ্যালটমেন্টের 5 টাকা যাবে, 3 টাকা ক্যাপিটাল 2 টাকা প্রিমিয়াম। তাই জার্নাল হবে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 10,000 ইনটু 5 50,000, 10,000 ইনটু 5 50,000, ক্যাপিটালে 3 টাকা, 10,000 ইনটু 3 30,000, প্রিমিয়াম 2 টাকা, 10,000 ইনটু 2। তাহলে জার্নালটা হবে কি, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 10,000 ইনটু 5 50,000, শেয়ার ক্যাপিটাল হবে 2 শেয়ার ক্যাপিটাল 10,000 ইনটু 3 30,000, সিকিউরিটি প্রিমিয়াম 2 হবে 10,000 ইনটু 3 30,000। এবার দেখতে হবে অ্যালটমেন্টে কত টাকা পাওয়া গেছে। অ্যালটমেন্টে কেউ ফেল করেনি, অ্যালটমেন্টে সবাই টাকা দিয়েছে, মানে 50,000 টাকায় পেয়ে গেছে। তাই হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট 50,000। এবার কি করব, কোম্পানি শেয়ারহোল্ডারের কাছ থেকে ফার্স্ট কলের টাকা যাবে। ফার্স্ট কলে কত টাকা যাবে, 3 টাকা করে যাবে, 10,000 ইনটু 3 30,000। তাহলে জার্নাল কি হবে, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। এবার পাবলিক টাকা দেবে, পাবলিক টাকা দিলে জার্নাল কি হবে, এইখানে দেখতে হবে ফার্স্ট কলে কোনো ফেল করে যাবে, ফার্স্ট কলে কোনো ফেল করে জার্নাল ব্যাংক টু শেয়ার ফার্স্ট কল দেখ 30,000 30,000। ঠিক আছে, তারপর কোম্পানি এবার ফাইনাল কলের টাকা যাবে কত, 2 টাকা, শেয়ার ফাইনাল কল টু শেয়ার ক্যাপিটাল 10,000 ইনটু 2 20,000 20,000। ঠিক আছে, এবার দেখতে হবে ফাইনাল কলে কেউ ফেল করেছে কিনা। যে হ্যাঁ, একজন শেয়ারহোল্ডার ছিল যে কিনা ফাইনাল কলে 500টা শেয়ার টাকা দিতে পারেনি। ঠিক আছে, কোন শেয়ার হোল্ডার যদি শেয়ারের টাকা দিতে না পারে তখন তাকে বলা হয় কলস ইন এরিয়ার। আর মাথায় রাখবি, কলস ইন এরিয়ার সবসময় রিসিভড এন্ট্রিতেই বসবে, ডিউ এন্ট্রিতে বসে না। ঠিক আছে, তো ধর টোটাল 10,000 এর মধ্যে টোটাল 10,000টা শেয়ার টাকা পাওয়ার কথা ছিল, একজন শেয়ারহোল্ডার 500টা শেয়ার টাকা দিতে পারে। কতগুলো শেয়ার টাকা দিতে পেরেছে, 9,500। 10,000 এর মধ্যে 500টা টাকা দিতে পারে, দিতে পেরেছে কত, 9,500টা শেয়ার টাকা। 9,500 শেয়ার টাকা 2 টাকা করে, 9,500 ইনটু 2 19,000 টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 19,000। 19,000 টাকা পেলাম না কত, 500টা শেয়ার টাকা পাইনি, 500 ইনটু 2,000 টাকা। এটা হচ্ছে কলস ইন এরিয়া ডেবিট, কলস ইন এরিয়া ডেবিট হবে। ঠিক আছে, 1000 টাকা। 2 শেয়ার ফাইনাল কল 20,000 টাকা। আর 3টে জার্নাল বাকি আছে। এবার এই যে ফর ফিচার কাকে বলে, আমি কালকেও বলছিলাম, আবার বলছি শোন, ফর ফিচার কোম্পানির যে ডিরেক্টর হয় না, কোম্পানির যে ডিরেক্টর হয়, যদি কোম্পানি যদি কোনো শেয়ারহোল্ডার টাকা দিতে না পারে, কোম্পানিতে যদি কোনো শেয়ারহোল্ডার টাকা দিতে না পারে, তখন কোম্পানির ডিরেক্টর সেই শেয়ারগুলোকে ফরফিট করে দেয়। ঠিক আছে, ফরফিট করে দেয়, তারপর সেই ফরফিট শেয়ারগুলো নতুন করে কাউকে আবার বেচে দেয়। ঠিক আছে, আর বেচলে সবসময় লাভই হয়। এবার বাকি 3টে জার্নাল বাকি আছে, ওটা করে দিচ্ছি। এতই তো হলো, এবার হচ্ছে শেয়ার ফরফিট করব। আমি বারবার বলছি কোন শেয়ারগুলো, আর শেয়ার কে ফরফিট করে, কোম্পানির ডিরেক্টর। আর শেয়ার ফরফিট করা করে বল কোম্পানির ডিরেক্টর, ওরই ডিরেক্টরের রাইট থাকে কোম্পানির শেয়ার ফরফিট করবেই। শেয়ার হোল্ডারের টাকা চেয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না, ও টাকা দিচ্ছেই না, ওকে নোটিশ পিরিয়ড ধরাবে, ওকে নোটিশ দেবে যে দেখো তোমাকে টাইম দিলাম, আজ থেকে 14 দিনের মধ্যে তোমাকে টাকাটা দিতে হবে, আর না হলে আমি তোমার শেয়ারগুলো ফরফিট করে দেবো, যা শেয়ার ছিল পুরো শেয়ার ফরফিট করে দেবো। ঠিক আছে, তো ধর শেয়ার ফরফিট করলো, শেয়ার ফরফিটার করলে জার্নাল কি হয়, ফরফিট করলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কতগুলো শেয়ার ফরফিট করবে, যতগুলো শেয়ার টাকা দিবে, 500টা শেয়ার। একটা শেয়ার দাম কত করে, 10 টাকা। 500টা শেয়ার ফরফিট করার নিয়মটা কি জানিস তো, যতগুলো শেয়ার ফরফিট করবে ইনটু মানি সো কলড আপ, এখনো পর্যন্ত কত টাকা টাকা হচ্ছে, পুরো 10 টাকাই টাকা হয়ে গেছে। তাই 500 ইনটু 10 5,000 টাকা। সিকিউরিটিজ প্রিমিয়াম, এটা অনেকে ভুল করে, এটা ভালো করে মন দিয়ে শুনে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, অঙ্ক হয়তো করে ফেলেছিস। সিকিউরিটিজ প্রিমিয়াম কখন ডেবিট হয়, সিকিউরিটিজ প্রিমিয়াম কখন ডেবিট হবে, যদি কোনো শেয়ার হোল্ডার প্রিমিয়ামের টাকা দিতে না পারে। কি বললাম, যখন কোনো শেয়ার হোল্ডার প্রিমিয়ামের টাকা দিতে না পারে। আচ্ছা বল, এই কোশ্চেনে প্রিমিয়াম ছিল,
কোথায় ছিল? অ্যালটমেন্টে ছিল। অ্যালটমেন্টে ফেল করেছিল না, তাহলে কি প্রিমিয়ামের টাকা ফেল করেছে? না, প্রিমিয়ামের টাকা দিতে পেরেছে। প্রিমিয়াম কোথায় ছিল? স্যার অ্যালটমেন্টে ছিল। আচ্ছা যদি প্রিমিয়াম যদি ফাইনাল কলে থাকতো, কি বললাম, যদি প্রিমিয়াম ফাইনাল কলে থাকতো, ফাইনাল কলে ফেল করেছিল, তাহলে তখন প্রিমিয়াম ডেবিট। তাহলে প্রিমিয়াম কখন ডেবিট হয় বুঝতে পারলি? প্রিমিয়াম যেখানে থাকবে তাকে ফেল করতে হবে। তো প্রিমিয়াম এখানে কোথায় ছিল? অ্যালটমেন্টে ছিল। অ্যালটমেন্টে ফেল করেছিল না, এই জন্য প্রিমিয়াম ডেবিট হয়নি। এটা অনেকে বোঝে না, এই জায়গাটা বুঝতে হবে, ঠিক আছে তো? তাই প্রিমিয়াম কলসিয়ারি আর বল কলসিয়ারি ডেবিট কত ছিল? দেখ কলসিয়ারি ডেবিট কত ছিল? 1000 টাকা। আমি তো ফরফিট করছি না, উল্টে দিচ্ছি। 1000 টাকা এড করে দিলাম। 5 থেকে 1000 বাদ দিলে কত হবে? 4000। টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট মানে 5000 টাকার মধ্যে ও 1000 টাকা দিতে পারেনি, কিন্তু 4000 টাকা দিতে পেরেছিল। শেয়ার ফরফিচার কত দিতে পেরেছে? এবার কোম্পানি 500টা শেয়ার নিয়ে কি করবে? ও নতুন কাউকে বেচে দেবে। কতগুলো? স্যার 500টায় বেচে দেবে। নতুন কোন শেয়ার হোল্ডার পেয়েছে, সে বলছে আমার 500 দরকার, আমার 300 টাকা, 300 দাও, ঠিক আছে। আমাকে বলে তুমি কত টাকা দেবে? আমি বলি ঠিক আছে আমি তোমাকে 9 টাকায় বেচবো, 9 টাকায়। ভাব 10 টাকা শেয়ার 9 টাকায় বেচছি, মানে 1 টাকা লসে বেচছি তো। আচ্ছা 9 টাকায় বেচলে টাকা পাচ্ছি কত? 300 × 9 2700 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 2700 টাকা। পেলাম না কত টাকা? 300 × 1 300 টাকা। এটাকে বলে শেয়ার ফরফিচার। 300 × 1 300 টাকা, ঠিক আছে তো? টোটাল মিলিয়ে 3000 টাকা করে শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে তো? দেখ এই যে 10 টাকা শেয়ারটা 9 টাকায় বেচলাম, তাহলে কি 1 টাকা লসে বেচলাম, এই লসটাকে বলে শেয়ার ফরফিচার, ঠিক আছে? লাস্ট শেয়ার ফরফিচার টু ক্যাপিটাল রিজার্ভ। তো বুঝতে পারছিস তো? এবার শেয়ার যদি তুই রিইস্যু করিস, লাভ হবে, কোনোদিন লস হয় না। শেয়ার যদি রিইস্যু করি কোম্পানি কোনোদিন লস হয় না, কোম্পানি সবসময় লাভ হয়। এখন তুই বলবি কেন লাভ হয়? দেখ না, অলরেডি ও শেয়ারটা তো বাজেয়াপ্ত করলাম, মানে আমার গ্রিপে নিয়ে নিলাম। 4000 টাকা আপনা আপনি ঘরে বসে পেয়ে গেছে, অথচ শেয়ারও পেয়ে গেলাম, 4000 টাকাও পেয়ে গেলাম। কোনদিন লস হবে? আমি ডিসকাউন্টও শেয়ার ছাড়ি, কোনদিন লস হবে না। এখন তুই বলিস স্যার টাকাটা কত হবে? কত টাকা হবে? ছিড়ি দিচ্ছি। না, এইটাই ভুল করে, এটা অনেকেই ভুল করে, অনেকেই ভুল করে। আমি বলছি শোন, এতদিন শেখানোর পরে এই ভুল করছিস। ফরফিট করেছি কতগুলো শেয়ার? 500টা শেয়ার। রিইস্যু করেছি কতগুলো শেয়ার? 300টা শেয়ার। তার মধ্যে প্রপোর্শনেট করতে হয়, প্রপোর্শনেট। ওয়ার্কিংসে কি লিখবি? শেয়ার ফরফিচার ক্রেডিট। তো বল ক্রেডিট কত আছে বল দেখি? ক্রেডিট কত? 4000 টাকা তো। কিন্তু কতগুলো শেয়ারের দাম 4000 টাকা? এখানে 4000 টাকা কতগুলো শেয়ারের? এই যে 4000 টাকা কতগুলো শেয়ারের দাম বল? 500টা শেয়ারের দাম 4000 টাকা। তুই কি 500টা শেয়ার বেচে দিচ্ছিস? না, 300টা দাম বের করে 2400 টাকা, তাই তো? পুরো দেখো ক্যালকুলেট। 8 3 24। ডিসকাউন্ট কত হবে? ডিসকাউন্ট মানে ফরফিচার ডেবিট। এই ফরফিচার ডেবিটটাই ডিসকাউন্ট 300 টাকা। 2400 থেকে 300 বাদ দিলে কত? 2100 টাকা। এটা হবে অ্যানসার, বুঝলি? তুই যেটা বললি না, ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করতে হয়, এই দুটো ইকুয়াল হয়, ঠিক আছে? যেটা ফরফিট করে সেটাই যদি ইউজ করে তাহলে হবে। দেখো 6 থেকে কি অঙ্ক এসেছিল? অ্যাডমিশনের অঙ্ক এসেছিল। 2018 সালে অ্যাডমিশনের 10 নম্বর অঙ্ক এসেছিল। কিন্তু এবছর 2022 সালে তোমরা পরীক্ষা দেবে, অ্যাডমিশন থেকে 6 নম্বর দেবে আর রিটায়ারমেন্ট থেকে 10 নম্বর দেবে। বাট এখানে 10 নম্বর এসেছে তো আমরা করি, অসুবিধা নেই। দেখা গেল এরকম টাইপের অঙ্কই তোমার পরীক্ষায় 6 নম্বরে চলে আসবে, আসতেই পারে। তো দেখো কোশ্চেনটা কি বলেছে? A and B are partners of a partnership firm. They share profit and loss in the ratio of 2:1. A আর B দুজন মিলে পার্টনারশিপ বিজনেস করছিল, তাদের রেশিও ছিল 2:1 এবং তাদের ব্যালেন্স শিট ছিল 31 ডিসেম্বর 2017। ব্যালেন্স শিট তোমরা দেখে নিয়েছো। তোমার এখানে 7খানা অ্যাডজাস্টমেন্ট দিয়ে তোমার করতে বলে যে ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিট, এবং কোন দিন ব্যালেন্স শিট করতে হবে সেটাও বলে দিয়েছে। দেখো অ্যাডমিশন বলো বা রিটায়ারমেন্ট বলো, কোন তারিখে ব্যালেন্স শিট করতে হয়? যেই তারিখে অ্যাডমিশন করবে সেই তারিখে ব্যালেন্স শিট, বা যেই তারিখে রিটায়ারমেন্ট করবে সেই তারিখে ব্যালেন্স শিট, ঠিক আছে? তোমার রিভ্যালুয়েশনটা করার জন্য 3 নাম্বার, পার্টনার্স ক্যাপিটাল করার জন্য 4 নাম্বার আর ব্যালেন্স শিট করার জন্য 3 নাম্বার। তো দেখো প্রথমে আমরা কি লিখেছি? ইন দা বুকস অফ এ বি সি পার্টনারদের নাম লিখবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, ঠিক আছে? তারপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। তো আমি তো আগেই বলেছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয় আর কমাতে গেলে ডেবিট করতে হয়। ক্রেডিট থেকে প্লাস আর ডেবিট থেকে মাইনাস, ঠিক আছে? আর হচ্ছে ব্যালেন্স শিট, লায়াবিলিটি অ্যাসেট। আগে তোমরা কি করবে, যখন অঙ্কটা করবে না এক্সামে, আগে এই 3টে দাগ আগে কেটে নেবে, ঠিক আছে? তারপর
পোস্টিং করা শুরু করবে, ঠিক আছে? তো এমন না যে শুধু আগে রিভ্যালুয়েশন কমপ্লিট করে নিয়ে যাওয়া পার্টনার্স ক্যাপিটাল বলে, এরকম না। যা এন্ট্রি পাবে, যা আইটেম পাবে, যেখানে যেখানে বুঝতে পারে সেখানে সেখানে বসিয়ে দেবে, তাহলে খুব অঙ্কটা ফাস্ট হবে। আর সঙ্গে সঙ্গে একটা ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করে নেবে, ঠিক আছে? ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করে নেবে। এটা ক্যাশ অ্যাকাউন্ট, অ্যাসেট বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিট দিকে, ঠিক আছে? তো একটা করে বলছি। দেখো প্রথমে কি ছিল? ক্যাপিটাল। ক্যাপিটাল এর ক্যাপিটাল ছিল 1 লাখ টাকা, আর বি ক্যাপিটাল ছিল 50,000 টাকা। তো ক্যাপিটাল তো জানি, ক্যাপিটালটা কোথায় বসে? ক্যাপিটালে ক্যাপিটাল তো ক্যাপিটাল অ্যাকাউন্টেই বসবে, আর ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স সবসময় ক্রেডিটে বসে। ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স, ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ওপেনিং ব্যালেন্স তোমরা দেখতে পাচ্ছ 1,50,000, এটা ক্রেডিট ব্যালেন্স, মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবে বাই ব্যালেন্স বি, ঠিক আছে? আমি আবার বলছি, ঠিক আছে? ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়, ঠিক আছে? ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে? ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট দিকে লিখবো বাই ব্যালেন্স বি বলে, এর ঘরে 1 লাখ টাকা আর বি এর ঘরে 50,000 টাকা, ঠিক আছে? তারপর জেনারেল রিজার্ভ, তো রিটায়ারমেন্ট করার সময় বললাম জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ কি? বিজনেসের যে পার্টনার, ঠিক আছে? বিজনেসের পার্টনার তারা প্রতি বছর যারা প্রফিট কামাবে, প্রফিটের কিছু কিছু পোরশন ওরা রিজার্ভে সরিয়ে রাখে। তাই রিজার্ভে যে টাকাটা আছে কিসের টাকা? প্রফিটের টাকা, ঠিক আছে? রিজার্ভে যে টাকাটা আছে কিসের টাকা? প্রফিটের টাকা। এই টাকাটা কারা সরিয়ে রাখে? পুরনো পার্টনাররা সরিয়ে রাখে। পুরনো পার্টনাররা সরিয়ে রাখে বলেই ব্যালেন্সটা শো করছে, ঠিক আছে? এই যে জেনারেল রিজার্ভ টাকাটা আছে, এই টাকাটা কারা পাবে? পুরনো পার্টনার। এখানে পুরনো পার্টনার কারা আছে? এ আর বি। তো পার্টনাররা যদি টাকা পায়, তাহলে ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটাল বাড়লে ক্রেডিট দিকে লিখব, জেনারেল রিজার্ভ করে লিখব ক্রেডিট দিয়ে। কত টাকা ছিল জেনারেল রিজার্ভ? কোশ্চেন জেনারেল রিজার্ভ ছিল 20,000 টাকা, এটা 2:1 এ ভাগ করেছে, 2:1, এটা 2:1 এ ভাগ করেছে, ঠিক আছে? 2:1, ঠিক আছে? তারপর কি হচ্ছে? তারপর কি বলেছে? ক্রেডিটার্স। ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট না স্যার, ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে ডাইরেক্ট ব্যালেন্স শিটে বসিয়ে দাও ক্রেডিটার্স 50,000 টাকা, ব্যালেন্স শিটে ক্রেডিটার্স 50,000 টাকা বসিয়ে দিয়েছি। তারপর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? হ্যাঁ স্যার, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স একটা অ্যাডজাস্টমেন্ট। পরে কি বলেছে? 3 নম্বর পয়েন্ট বলেছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইনক্রিজ বাই 2,000, না আউটস্ট্যান্ডিং যত ছিল 2,000 টাকা বেড়ে গেছে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ছিল 10,000 টাকা, 2,000 টাকা বেড়ে গেছে, তাহলে কত হবে স্যার? 12,000 টাকা। লাইবিলিটি সাইডে দেখো 12,000 টাকা, 10 তো ছিল, 2,000 টাকা বেড়ে গেছে। বলো আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কি অ্যাসেট না লাইবিলিটি? স্যার লাইবিলিটি। লাইবিলিটি বেড়ে যাওয়া আমাদের ফার্মের প্রফিট না লস? স্যার লস। আর আমি বলেছি যত লস ইনভেস্ট অ্যাকাউন্টে ডেবিটে বসাবো, এখানে 2,000 টাকা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো মাথায় রাখবে একটা অ্যাডজাস্টমেন্ট ডবল পোস্টিং হচ্ছে। এবার অ্যাসেট সাইড হলো ল্যান্ড এন্ড বিল্ডিং 60,000 টাকা, ঠিক আছে? তো অ্যাডজাস্টমেন্ট আছে, হ্যাঁ স্যার প্রথম অ্যাডজাস্টমেন্ট ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েট মানে বেড়ে গেছে, 10% বেড়ে গেছে। 60,000 টাকা ছিল, 10% বেড়ে গেছে। দেখো ল্যান্ড এন্ড বিল্ডিং 60,000 টাকা লিখেছি, 10% বেড়ে গেছে, মানে ইনক্রিজ লিখলাম 10% বেড়ে গেছে। 60,000 10% 6,000, 60 আর 6 যোগ করে 66,000। তার মানে বলো ল্যান্ড কত বেড়ে গেছে? 6,000 টাকা। ল্যান্ড মানে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া মানে প্রফিট কত টাকা পাবে স্যার? 6,000 টাকা পাবে। এই দেখো এখানে আমরা এই লিখেছি বাই ল্যান্ড এন্ড বিল্ডিং 6,000 টাকা লিখে দিয়েছি। নেক্সট কি বলেছে? ফার্নিচার। ফার্নিচার কোনো অ্যাডজাস্টমেন্ট না স্যার, ফার্নিচার নেই, তো ব্যালেন্স শিট অ্যাসেট সাইডে বসে দাও ফার্নিচার 50,000 টাকা। তারপর কি বলেছে স্যার? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট 30,000 টাকা ছিল, কোনো অ্যাডজাস্টমেন্ট? হ্যাঁ স্যার বলছে ইনভেস্টমেন্ট এখন মার্কেটে ভ্যালু 35,000 টাকা, 30 ছিল 35, তাহলে 5,000 টাকা ইনভেস্টমেন্ট বেড়ে গেছে, ঠিক আছে? ইনভেস্টমেন্ট 5,000 টাকা বেড়ে গেছে, 30 ছিল 5,000 টাকা বেড়ে গেছে, কত হলো? 35,000 টাকা। ইনভেস্টমেন্ট ভ্যালু কত বেড়ে গেছে স্যার? 5,000 টাকা বেড়ে গেছে। অ্যাসেট বেড়ে গেছে মানে প্রফিট, তাই ডিভাইডেড বাই 8 5,000 টাকা প্রফিট হয়ে গেল। তারপর কি বলেছে? স্টক। স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট যেমন ছিল তখন বসিয়ে দাও 25,000 টাকা, বসিয়ে দিই স্টক 25,000 টাকা। নেক্সট ডেটার্স। ডেটার্স ছিল কত? 50,000 টাকা। ডেটার্স দেখো ইনার লিখলাম 50,000 টাকা, ঠিক আছে? ডেটার্স 50,000 টাকা লিখলাম। এবার কি বলেছে দেখো এখানে ওরা বলেছে নিচে অ্যাডজাস্টমেন্ট বলেছে প্রভিশন আগে যা ছিল আগে কত ছিল স্যার? 5,000 টাকা প্রভিশন ছিল, বলছে এখন প্রভিশন আরো 5% বাড়াতে হবে, আরো 5% বাড়াতে হবে। এই 50,000 টাকা 5% করলে কত হবে স্যার? 2,500 টাকা হবে। 2,500 টাকা হবে, আগে ছিল কত? 5। আরে বলো দেখো প্রভিশন আগে ছিল 5,000 টাকা, বলছে এখন আরো 2,500 টাকা বাড়াতে হবে, তাহলে টোটাল প্রভিশন এখন কত হবে? 7,500 টাকা। এই প্রভিশন 7,500 টাকা বাদ দিয়ে কত হলো? 42,000। ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। দেখো না আগে ছিল 5,000 টাকা, এখন প্রভিশন হলো 7,500 টাকা, তাহলে প্রভিশন কত বাড়ালো স্যার? 2,500 টাকা বাড়ালো। তাহলে প্রভিশন আমাদের অ্যাসেট না লাইবিলিটি? স্যার লাইবিলিটি। লাইবিলিটি কত বাড়ালো স্যার? লাইবিলিটি 2,500 টাকা বাড়ালো। তাহলে লাইবিলিটি বাড়ানো আমাদের প্রফিট না লস? স্যার লস। লস হয়ে গিয়ে 2,500 টাকা। আর কিছু আছে?
দেখো আর কিছু আছে স্যার ক্যাশ সেল। ক্যাশ সেল জন্য আমি বলেছি একটা ক্যাশের একটা অ্যাকাউন্ট করবে, ঠিক আছে? ক্যাশের একটা অ্যাকাউন্ট করলে মাথায় রাখবে যখনই অ্যাডমিশন করতে দেবে বা রিটায়ারমেন্ট করতে দেবে যাই দিই রিটায়ারমেন্টে না ভুললেও চলে যাবে, অ্যাডমিশন যখন অঙ্ক করতে দেবে তোমরা একটা ওয়ার্কিংসে ক্যাশ একটা অ্যাকাউন্ট খুলে নেবে টি ফর্মে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। এখানে দেখো লিখেছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট, ওপেনিং ব্যালেন্স করেছিল ক্যাশ 20,000 টাকা, এখানে লিখে দিচ্ছি ক্যাশের ওপেনিং ব্যালেন্স 20,000 টাকা লিখে দিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট কি কি বাকি আছে স্যার? অ্যাডজাস্টমেন্ট বাকি আছে 5, 6, 7, ঠিক আছে? 6 নম্বর অ্যাড করছি। সি ব্রিংস মানে নতুন পার্টনার 30,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে, তাহলে নতুন পার্টনার যদি ক্যাপিটাল নিয়ে আসে তাহলে বিজনেসে ক্যাশ বাড়বে, আরে নতুন পার্টনার যদি ক্যাপিটাল নিয়ে আসে বিজনেসে ক্যাশ বাড়বে, তাহলে ক্যাশ বাড়লে ক্যাশ বাড়ছে ডেবিট থেকে লিখবে, কি বলে লিখবে? 26 ক্যাপিটাল 30,000 টাকা। তাহলে সি যদি ক্যাপিটাল নিয়ে আসে তাহলে সি ক্যাপিটাল বাড়বে, কি বললাম? সি ক্যাপিটাল নিয়ে এসেছে, সি ক্যাপিটাল বাড়বে তো ক্যাপিটালটা বাড়বে। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট থেকে লিখেছি কি বাই ব্যাংক বা বাই ক্যাশ, যা খুশি লিখতে পারো, বাই ব্যাংক বা বাই ক্যাশ বলে অ্যামাউন্ট ব্রট ইন কত টাকা? 30,000 টাকা। স্যার 30,000 টাকা সি ঘরে কেন? সি নিয়ে এসো, সি ঘরে লিখো, ঠিক আছে? হয়ে গেল। নেক্সট কি বলেছিল? আর বলেছিল এন্ড প্রিমিয়াম ফর গুডউইল বট ইন বাই সি, নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসেছে, ঠিক আছে? নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে স্যার কত টাকা নিয়ে এসেছে? কোশ্চেন বলেছিল গুডউইল বলেছিল কত? 30,000 টাকা, সরি গুডউইল বলেছিল 50,000 টাকা। দেখো এই ওয়ার্কিংসটা করছি, এই ওয়ার্কিংসটা করবে, কি লিখেছি? প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই নিউ পার্টনার সি, নতুন পার্টনার প্রিমিয়াম টাকা নিয়ে এসেছে। কত টাকা নিয়ে এসেছে? যত টাকা গুডউইল বলেছে তার মধ্যে নতুন পার্টনারের শেয়ারটা নিয়ে আসবে। কোশ্চেনে গুডউইল বলেছিল 50,000 টাকা, আর নতুন পার্টনারের শেয়ার কত? স্যার নতুন পার্টনারের শেয়ার কত বলেছে? দেখো কোশ্চেন বলেছিল 5:3:2, এবার নতুন পার্টনার 2, হিসাব করে দেখো না 2/10 হচ্ছে না? প্রথম পার্টনার 5/10, তারপরে পার্টনার 3/10, তারপর 2/10। এই যে নতুন পার্টনার হচ্ছে 2/10। এই 50,000 টাকা গুডউইল এবং নতুন পার্টনার কত? 2/10, মানে 10,000 টাকা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল। তা নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসছে 10,000 টাকা। নতুন পার্টনার যদি প্রিমিয়াম নিয়ে আসে তাহলে বিজনেসে ক্যাশ বাড়বে না কমবে? স্যার ক্যাশ বাড়বে, এই ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট থেকে লিখেছি 10,000 টাকা, ঠিক আছে? হলো। এবার নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে আসলো এই টাকাটা কারা ভাগ করে নেবে? নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে সেই টাকাটা কে নেবে? স্যার নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে সেই টাকাটা পুরনো পার্টনাররা নিয়ে নেয়। কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিও। দেখো লিখেছি and it মানে প্রিমিয়াম ফর গুডউইল is to be shared by the old partner, টাকাটা ওল্ড পার্টনাররা নিয়ে নেবে। কোন রেশিও? স্যার স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলাটা কি? স্যার আগের দিন আপনি করেন না, করাইনি তো, ইজি তো। কেন স্যাক্রিফাইসিং রেশিও করব আগের দিন? আমি বলেছিলাম যদি কোশ্চেনে নিউ রেশিও বলে দেয় তাহলে স্যাক্রিফাইসিং রেশিও করবে, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে স্যাক্রিফাইসিং রেশিও করার দরকার নেই। কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয়, ওল্ড রেশিও তো স্যাক্রিফাইসিং রেশিও, এখানে নিউ রেশিও বলে দিয়েছে। যদি কোশ্চেনে নিউ রেশিও বলে দেয় তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা কি? ওল্ড মাইনাস নিউ। ওল্ড কার এর কত ছিল? 2/3 আর বি ছিল 1/3, 2:1, 2/3 1/3 নিউ রেশিও। এবার তোমরা 5:3:2, মানে এর হবে 5/10, বি হবে 3/10। এটা তো বোঝানোর কিছু নেই, এটা তোমরা নিজেরাই জানো। 3 আর 10 এলসিএম করলে 30 হয়, তারপর 3 30 10, 10 দুগুণে 20, 10 30 3, 3 5 15, 20 থেকে 15 বাদ দিলে 5/30। আর এই একই রকম ভাবে করে এটা তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত হলো? 5:1। এই নতুন পার্টনার যে 10,000 টাকা প্রিমিয়াম নিয়ে আসে টাকাটা কারা নিয়ে নেবে? স্যার এ আর বি 5:1। এ আর বি নিলে এ আর বি ক্যাপিটাল বাড়বে, তাই ক্রেডিট থেকে লিখেছি, মাথায় রাখবে ব্যাংকের আন্ডারে প্রিমিয়াম ফর গুডউইল 5:1 এ ভাগ করেছি তোমার 10,000 টাকা। এই টাকা হচ্ছে এই টাকা, আর এই টাকা 8,334 আর ট্যাক্স করছে। অঙ্ক শেষ। জাস্ট তুমি রিভালুয়েশন কম পেলাম। 6 আর 5 যোগ করে হলো 11,000 টাকা, সেই 11 এখানে লিখলাম। 11 থেকে 2,000 আর 2,500 বাদ দিলে কত হয়? 6,500। এই 6,500 টাকা কারা পাবে? এ আর বি। সি পাবে না, কিন্তু সি পাবে, পুরনো পার্টনাররা পাবে। কোন রেশিওতে? রেশিও ছিলই ওর রেশিও 2:1, 2/3 1/3। এই টাকা 2/3 করলে এত টাকা হচ্ছে, এই টাকা 1/3 করলে এত টাকা হচ্ছে, হয়ে গেল। এইবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটেড টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কি লিখি? দেখো বাই রিভ্যালুয়েশন, ঠিক আছে? লেখা আছে 4,333 আর 2,130 শেষ হলো। এবার মেনে এর টোটাল করে দেখলাম এত টাকা বের হলো 1,26,000, সেটা আবার এখানে লিখলাম, এটা ব্যালেন্স হলো। বি টোটাল করে 60,500 হলো, সেটা আবার এখানে লিখলাম, ব্যালেন্স করে দিলাম। সি টোটাল 30,000 টাকা এখানে লিখলাম, সেই 30 টা এখানে বসালাম, এটা ব্যালেন্স করে দিলাম। কি লিখলাম? টু ব্যালেন্স সি, ব্যালেন্স টা আছে, ব্যালেন্স হলো ক্যাপিটাল হলে এ ক্যাপিটাল হলো 1,26,000, বি 60,500, সি 30,000, ঠিক আছে? এই তিনটে টোটাল করে হয়ে গেল 2,16,500, ঠিক আছে? এই তিনটে টোটাল করে হয়ে গেল 2,78,500, ঠিক আছে? এবার দেখো এখানে ক্যাশের ব্যালেন্স কত? এটা 60,000 টাকা, সেই 60,000 টাকা ক্যাশ ছিল। তাহলে দেখো দু সাইড ক্যারি করা আছে।
অঙ্কে কিছু নেই, অঙ্কে কিছু নেই স্যার, এরকম অঙ্ক দেবে, এরকম অঙ্ক দেবে, এরকম টাইপের অঙ্ক, কোনো কঠিন অঙ্ক দেবে না, ঠিক আছে? এরকম টাইপের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমার পরীক্ষাতে এবার অ্যাডমিশন দেবে না, তোমার পরীক্ষা এবার রিটায়ারমেন্ট দিচ্ছে, ঠিক আছে? অ্যাডমিশন হোক রিটায়ারমেন্ট হোক অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো হলো। আর এই পেজে আরেকটাই বাকি, সেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা করে দেবো, তাহলে এই পেজটাও শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা 9 দাগের অঙ্কটা করবো। 9 দাগের কি অঙ্ক ছিল? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে? তো এই অঙ্কটা করলে 2018 পেপারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ ক্যাশ ফ্লো যে কি ফরম্যাট দিয়েছে, অর্থাৎ লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013 আগে যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটে দিয়েছে। তো তোমার এক্সামে এই ফরম্যাটও দিতে পারে, বা 2019 সালে যেই ফরম্যাটের অঙ্ক এসেছিল, অর্থাৎ লেটেস্ট কোম্পানি অ্যাক্ট, লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013 এ কোম্পানির যে ব্যালেন্সে যে ফরম্যাটের কথা বলা আছে সেই ফরম্যাটেও দিতে পারে, ঠিক আছে? তো যে ফরম্যাটেই দিক করে ফেলা যাবে, ঠিক আছে? সুতরাং কোশ্চেনটা দেখো, এই ব্যালেন্স শিটটা কেমন আছে? এখানে ব্যালেন্স শিটটা কি ফরম্যাট আছে? বাঁদিকে লাইব্রেরি, ডান দিকে অ্যাসেট, ঠিক আছে? আর আমি আগের দিন কেমন করেছিলাম, উপরে লাইব্রেরি, নিচে অ্যাসেট, ঠিক আছে? কোনোবার তোমার হরাইজন্টাল ফর্মও আসতে পারে ব্যালেন্স শিট, আবার ভার্টিক্যাল ফর্মও আসতে পারে, তোমাকে দুটোই প্রিপারেশন নিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো তোমরা কোশ্চেনটা দেখেছো, তোমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছে, কোম্পানির নাম কি? ভি কোম্পানি। ভি কোম্পানি তোমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছে, করে ফেলতে পারবে, কিছুই নেই। দেখো প্রথমে কি লিখেছি, তোমরা বোর্ডের দিকে দেখাও, লেখা আছে ইন দা বুকস অফ ভি লিমিটেড, কত নম্বর? দাগ নাম্বার হচ্ছে 9। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে তোমার এক্সামে 6 মার্কস আসবে, ঠিক আছে? তো প্রথমে লিখেছি ইন দা বুকস অফ ভি লিমিটেড, তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর আমরা যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি এটা ইনডাইরেক্ট মেথডে করি, ইনডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথড না। আর কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উল্লেখ আছে AS3, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 ফর দ্য ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2017, ঠিক আছে? যেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম, এই ক্লাসেও বলছি, ঠিক আছে? তো তোমাকে যে ইয়ারগুলো দিয়েছে, দেখো আগে দিয়েছে 16 সাল, পরে দিয়েছে 17 সাল, কোশ্চেন ঘুরিয়েও করতে পারে, আগে 17 সাল পরে 16 সাল। সুতরাং কোশ্চেন করার সময় তোমরা দেখে নেবে আগে প্রিভিয়াস ইয়ার আছে না কারেন্ট ইয়ার আছে, ঠিক আছে? তো এটা দেখে নেবে, জেনারেলি আগে প্রিভিয়াস ইয়ার পরে কারেন্ট ইয়ার এরকমই দেবে, কিন্তু ঘুরিয়েও তো দিতে পারে, তাই আমি বলে দিলাম। তো দেখো প্রথমে আমরা জানি অ্যাক্টিভিটিস, তিন ধরনের অ্যাক্টিভিটিস আছে, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো প্রথমে দেখো লিখেছি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সরি প্রথমে লিখেছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এর মধ্যে সবার প্রথম তোমরা এটাই লিখবে, সে তোমার বইতে লেখা থাকুক বা না লেখা থাকুক, তোমার কোচিংয়ে করা বা না করা, এটাই লিখবে, এটাই লেখা উচিত, প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে? প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে? তো প্রফিট বিফোর ট্যাক্স কোশ্চেনে বলে দেবে না, তোমাকে বের করতে হবে কি করে? নোট ওয়ার্কিংস থেকে বের করতে হবে, ওয়ার্কিংস থেকে বের করতে হবে। স্যার কি করে বের হলো? তো প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে? প্রফিট বিফোর ট্যাক্স কোশ্চেনে কখনোই বলে দেবে না, এটা তোমাকে বের করে নিতে হবে, ক্যালকুলেশন ওয়ার্কিংস থেকে বের করতে হবে। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম প্রফিট বিফোর ট্যাক্স কি করে বের করতে হয়। এখানে তো আমি 22,500 টাকা বের করেছি, কি করে বের করতে হয় আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কোশ্চেনে দেখবে নেট প্রফিট কত দিয়েছে, ঠিক আছে? সেই নেট প্রফিটের টাকাটা লিখবে, ঠিক আছে? দেখো তুমি যদি কোশ্চেনে দেখো, আমি পরে করে দিচ্ছি, কারণ এখানে তো জানা নেই, এটা হয়ে যাবে, এটা পুরো বুঝিয়ে দিই, তারপর নিচে আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো কোশ্চেন যদি দেখো, দেখো লাইব্রেরি সাইডে ছিল প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, তোমরা জানো নেট প্রফিট কোন অ্যাকাউন্ট থেকে বেরোয়? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তো দেখো 16 সালে প্রফিট ছিল, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ছিল 10,000, 17 সালে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ছিল 15,000। তাহলে আগের বছর পিএল এ ছিল 10,000, এই বছর পিএল এ হলো 15,000 টাকা, তাহলে পিএল এর ব্যালেন্স কত টাকা পাচ্ছে? 5,000 টাকা। তার মানে এটা নেট প্রফিট। যদি পিএল অ্যাকাউন্টে ব্যালেন্স কমতো তখন তো নেট লস, তাহলে নেট প্রফিট হচ্ছে তোমার 10 ছিল 15, 5,000 টাকা, ঠিক আছে? এখানে জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের তাই বলে ওখানে দেখাতে হবে। তারপর আর কি আসে প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করতে গেলে? ট্রান্সফার টু রিজার্ভ, ট্রান্সফার টু রিজার্ভ। দেখো রিজার্ভ অ্যাকাউন্টে দেখো 15,000 টাকা ছিল, সেটা হলো 27,500 টাকা। তাহলে রিজার্ভ অ্যাকাউন্টে কত টাকার ব্যালেন্স বাড়লো? রিজার্ভ অ্যাকাউন্টে ব্যালেন্স কত বাড়লো? 12,500 টাকা। স্যার রিজার্ভে কি করে ব্যালেন্স বাড়ে? আমরা প্রতি বছর যত টাকা প্রফিট করি তার কিছু পোরশন টাকা রিজার্ভে সরিয়ে রাখি, মানে প্রফিটের টাকাটাই রিজার্ভে সরিয়ে রেখেছি, ঠিক আছে? প্রফিটের টাকাটাই রিজার্ভে সরিয়ে রেখেছি, ঠিক আছে? তাহলে এর সাথে কি যোগ করতে হয়? রিজার্ভ, মানে ট্রান্সফার টু রিজার্ভ কত? 12,500 টাকা, ঠিক আছে? স্যার আর কি করতে হয়? নেট প্রফিট যোগ ট্রান্সফার টু রিজার্ভ, তারপর প্রভিশন ফর ট্যাক্স এর ক্লোজিং ব্যালেন্স আর প্রপোজড ডিভিডেন্ড এর ক্লোজিং ব্যালেন্স।
এই অঙ্কে প্রভিশন ফর ট্যাক্স নেই, কিন্তু প্রপোজ ডিভিডেন্ড আছে, তার ক্লোজিং ব্যালেন্স 5000 টাকা যোগ করবো। তুমি দেখো এই তিনটে যোগ করে কত হচ্ছে, 5 5 10 আর 12 22,500। এরপরে লিখে দেখিয়ে দিচ্ছি, আমি দেখালাম প্রফিট বিফোর ট্যাক্স 22,500 টাকা। কি কি বললাম, প্রফিট বিফোর ট্যাক্স করতে ক্যালকুলেট করতে কি করে, প্রথমে লিখতে হয় নেট প্রফিট প্লাস ট্রান্সফার টু রিজার্ভ প্লাস প্রপোজ ডিভিডেন্ডের ক্লোজিং ব্যালেন্স, বা যদি প্রভিশন ফর ট্যাক্স থাকে তার ক্লোজিং ব্যালেন্স। এই চারটে আইটেম যোগ করলে হয় প্রফিট বিফোর ট্যাক্স। লিখে দিলাম। তারপর কি করতে হয়, অ্যাড নন ক্যাশ এন্ড নন অপারেটিং এক্সপেন্সেস। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে তুমি কি কি পাবে, ডেপ্রিসিয়েশন পাবে, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট পাবে, গুডউইল রিটার্ন অফ পাবে, প্রিলিমিনারি এক্সপেন্স রিটার্ন অফ পাবে, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার রিটার্ন অফ পাবে। এই পাঁচটা আইটেম পাবে, বাইরে সেরকম কিছু তুমি পাবে না। এখানে এই কোশ্চেন শুধুমাত্র গুডউইল রিটার্ন অফ ছিল। গুডউইল কত ছিল দেখো, ব্যালেন্স শিটের অ্যাসেটে ছিল গুডউইল 30,000, ব্যালেন্স শিটের অ্যাসেটে ছিল গুডউইল 30,000, ঠিক আছে। ব্যালেন্স শিটের অ্যাসেটে গুডউইল 2016 সালে ছিল 30,000, 17 সালে হলো 20,000। তাহলে গুডউইল বাড়ছে না কমছে, গুডউইল কমছে। গুডউইল কমছে মানে গুডউইল রাইট অফ করছে, কত টাকা, 10,000 টাকা। এটা হচ্ছে এক ধরনের নন অপারেটিং এক্সপেন্সেস, ঠিক আছে। নন অপারেটিং এন্ড নন ক্যাশ এক্সপেন্সের মধ্যে পড়ে যাচ্ছে গুডউইল 10,000 টাকা, ঠিক আছে, হয়ে গেল। এখন তুমি বলতেই পারো স্যার গুডউইল যদি বেড়ে যায়, কখনো কখনো এক্সামে এরকম হতে পারে গুডউইল কমে যাচ্ছে বলে বেড়েও যেতে পারে, বাড়তে পারে। গুডউইল যদি বেড়ে যায় সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। গুডউইল কখন বাড়তে পারে, একটা কোম্পানি যদি আরেকটা কোম্পানির বিজনেস কিনে নেয়, ঠিক আছে, ধরো 1 লাখ টাকার বিজনেস 1.5 লাখ টাকা দিয়ে কিনে নেয়, যদি বেশি দামে কিনে নেয় তখন তাকে বলে গুডউইল, সেক্ষেত্রে গুডউইল পারচেস হয়, ঠিক আছে। তাহলে গুডউইল যদি বেড়ে যায় তাহলে ধরবো গুডউইল পারচেস হয়েছে, সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে চলে যাবে, ঠিক আছে, হয়ে গেল। দুটো যোগ করলে 32,500, ঠিক আছে। এর থেকে নন অপারেটিং ইনকাম লেস করতে হয়, এই অঙ্কে নেই তাই লিখে দিই। তাহলে এটা হয়ে গেল আমার অপারেটিং প্রফিট। এর সাথে যোগ করতে হয় ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি বাড়লে যোগ করতে হয় বিলস পেবেল, ঠিক আছে। বিলস পেবেল এখানে একটাই ছিল, কারেন্ট লাইবিলিটি বাড়ছিল, বিলস পেবেল। দেখো দুটোর মধ্যে ডিফারেন্স করেছি 11 আর 8, ডিফারেন্স করেছি মানে 8,000 টাকা ছিল আগের বছর, পরের বছর হলো 11,000 টাকা, কত পাচ্ছে 3,000 টাকা। এখানে 3 লিখলাম, এই দুটো যোগ করলে হলো 35,500। এর থেকে লেস করব ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি এন্ড ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে। তাহলে এখানে কোন কোন কারেন্ট লাইবিলিটি ডিক্রিজ করছে, একটা এইটার্স, এইটার্স আগের বছর ছিল 15,000, পরের বছর হলো 13,000, কত টাকা ডিক্রিজ করলো, 2,000 টাকা, এখানে লিখলাম। এগুলো ব্যাকের সব দেখাতে হবে কি করে আসছে। স্টক, স্টক আগের বছর ছিল 11,000 টাকা, এই বছর হলো 13,000 টাকা, স্টক কত বাড়লো, 2,000 টাকা। তারপর ডেটার্স, ডেটার্স আগের বছর ছিল 18,000 টাকা, এই বছর হলো 19,000 টাকা, 1,000 টাকা বাড়ছে, লিখলাম। বিল রিসিভেবল, বিল রিসিভেবল আগের বছর ছিল 10,000, এই বছর হলো 25,000 টাকা, কত বাড়ছে, 15,000 টাকা, লিখলাম। এগুলো খুব সুন্দর করে দেখে নেবে, এগুলো যেন ভুল না হয়, ঠিক আছে। 2 2 4 আর 1 5, 15 5 20, 20,000 টাকা মাইনাস করে দেবো, মাইনাস আছে, এটা থেকে মাইনাস করে হলো 15,500 টাকা। এটাই হলো তোমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। বেসিক্যালি তোমার পরীক্ষায় যে ক্যাশ ফ্লো থাকবে, অপারেটিং এর আইটেমগুলো বেশি থাকবে, আর বাকি ইনভেস্টিং আর ফাইন্যান্সে একটা একটা করে আইটেম পাবে, ঠিক আছে। তারপর বলেছিল কি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সিরিয়াল মেইনটেইন করতে হবে, অপারেটিং প্রথমে তারপর ইনভেস্টিং, আগে পরে করলে হবে না, অপারেটিং এর পরেই ইনভেস্টিং হতে হবে, সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দেখো তুমি সবার প্রথম দেখো অ্যাসেটে দিয়েছিল ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট দেখো আগের বছর ফিক্সড অ্যাসেটে ছিল 46,000 টাকা, আগের বছর ছিল 46,000 টাকা, এই বছর হলো 83,500 টাকা। তাহলে ফিক্সড অ্যাসেটের ব্যালেন্স বাড়ছে না কমছে, স্যার বাড়ছে। কখন ফিক্সড অ্যাসেট বাড়তে পারে, যদি তুমি ফিক্সড অ্যাসেট কেনো তাহলে ফিক্সড অ্যাসেট বাড়বে। তাহলে ফিক্সড অ্যাসেট কিনলে তোমার কোম্পানির টাকা আসবে না যাবে, স্যার টাকা যাবে। টাকা গেলে ক্যাশ বাড়বে না কমবে, স্যার ক্যাশ কমবে। এই কারণের জন্য মাইনাস হয়েছে, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট মাইনাস হয়েছে 37,500, এটা ব্যালেন্স করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, হয়ে গেল। স্যার বুঝতে পেরেছি। লাস্ট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, কি লেখা আছে, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তুমি দেখো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি ছিল, প্রথমে লাইবিলিটি সবার প্রথম কি ছিল, শেয়ার ক্যাপিটাল, মানে 20,000 ক্যাপিটাল। শুরুতে কত ছিল, শুরুতে ছিল হচ্ছে তোমার 45,000 টাকা, আর আগের বছর 45,000 টাকা, এই বছর 65,000 টাকা। তাহলে ক্যাপিটাল কত বাড়লো, স্যার 20,000 টাকা বাড়লো, মানে কোম্পানিতে টাকা এসছে, ঠিক আছে, তাই এখানে 20,000 টাকা প্লাস হচ্ছে, ঠিক আছে। আর কি ডিভিডেন্ড পেড, যদি ডিভিডেন্ড পেড হয় তাহলে ফাইন্যান্সে মাইনাস হবে, ডিভিডেন্ড পেড, ঠিক আছে। তো দেখো ডিভিডেন্ড, তুমি কোশ্চেনে ভালো করে দেখো প্রপোজ ডিভিডেন্ড, ঠিক আছে। প্রপোজ ডিভিডেন্ড কি ছিল, প্রপোজ ডিভিডেন্ড শেষে ছিল 5, শুরুতে কত ছিল, শুরুতে ছিল 10, তাই তো, শুরুতে 10। আমরা কি জানি আগের বছরের ডিভিডেন্ড পেমেন্ট করে দিতে হয়, আগের বছরের ডিভিডেন্ডটা পেমেন্ট করতে হয়, প্রিভিয়াস ইয়ার অর্থাৎ ওপেনিংটা পেমেন্ট করব। তাহলে পেমেন্ট করলে ক্যাশ কমে গেছে, তাই মাইনাস করে 10,000 টাকা। আর কি ব্যাংক ওভারড্রাফট, ঠিক আছে তো, ব্যাংক ওভারড্রাফট
ব্যাংক ওভারড্রাফটটা কেউ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে নিতে পারে, কিন্তু আমরা ব্যাংক ওভারড্রাফট সবসময় ফাইন্যান্সই নিই, ঠিক আছে। তো ব্যাংক ওভারড্রাফট দেখো, ব্যাংক ওভারড্রাফট কি ছিল, কোশ্চেনটা যদি ভালো করে পড়ো, আগের বছর ব্যাংক ওভারড্রাফটে ছিল 15,000 টাকা, এই বছর ব্যাংক ওভারড্রাফট হলো 25,000 টাকা। আগের বছর ছিল 15, এই বছর হলো 25, তাহলে ব্যাংক ওভারড্রাফট কত বাড়ছে? স্যার ব্যাংক ওভারড্রাফট 10,000 টাকা বাড়ছে। মনে করলাম ব্যাংকের থেকে আমি আরো ওভারড্রাফট লিমিট নিয়েছি 10,000 টাকা, তাই তো, তাহলে ক্যাশ বাড়ছে, তাহলে এটা প্লাস মাইনাস করে হলো 20,000 টাকা। এটা 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 নেট অ্যাডজাস্টমেন্ট করে দাঁড়াচ্ছে -2,000। এটাকে বলে নেট চেঞ্জ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এর সাথে ওপেনিং ক্যাশে কত ছিল, মানে তুমি যে ব্যালেন্স শিট যে ব্যালেন্স শিটের দিকে যদি ভালো করে তাকাও, ক্যাশের ওপেনিং ব্যালেন্স কত ছিল, ক্যাশের ওপেনিং এ ছিল 3,000 টাকা, তাই লিখলাম -2 + 3 পড়ে হলো 1,000 টাকা। এটা হচ্ছে ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড। দেখো তুমি ব্যালেন্স শিটের দিকে তাকাও, ক্যাশের ক্লোজিং এ কত ছিল, 1,000 টাকা, মিলে গেছে স্যার। শুধু এখন আমি তোমাকে দেখিয়ে দেবো প্রফিট বিফোর ট্যাক্স 22,500 কি করে বেরোলো, এটা জাস্ট লিখে দেখিয়ে দেবো, আর কিছু না, ঠিক আছে। তো 2018 পেপারটা কমপ্লিট হয়ে গেল, ওয়ার্কিংস এ করবে এটা, ঠিক আছে। তো লিখো ওয়ার্কিংস এ লিখবে এটা প্রফিট বিফোর ট্যাক্স। প্রথমে কি লিখবে, নেট প্রফিট as per প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। কত, 5,000 টাকা। দেখেন আমি কি করে 5,000 টাকা বের হলো, অসুবিধা নেই, আরেকবার বলে দিচ্ছি। শুরুতে ছিল 10, শেষে হলো 15, মানে 15,000 থেকে তোমাকে 10,000 টাকা মাইনাস করতে হবে, 5,000 টাকা। এর সাথে যোগ করব কি, ট্রান্সফার টু রিজার্ভ। ট্রান্সফার টু রিজার্ভ, ট্রান্সফার টু রিজার্ভ কত ছিল দেখো, আগের বছর ছিল 15, এই বছর হলো 27,500। তাহলে কি করব, 27,500 থেকে 15,000 টাকা বাদ দেব, কত হবে, 12,500 টাকা। আর কি হবে, প্রপোজ ডিভিডেন্ডের ক্লোজিং ব্যালেন্স, প্রপোজ ডিভিডেন্ডের ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স কত ছিল কোশ্চেনে, 5,000 টাকা, এই 5,000 টাকা। তাহলে কত হলো, যদি কোশ্চেনে প্রভিশন ফর ট্যাক্স থাকে তারও ক্লোজিং ব্যালেন্স দিলাম, কিন্তু অঙ্ক তো নেই তাই লিখলাম না। তাহলে যোগ করে কত হলো, 22,500। তাহলে আশা করি বুঝে গেল। তাহলে দেখো আমাদের 2019 সালের পেপারটাও সলভ করা হয়ে গেল, 2018 সালের পেপারটাও সলভ করা, পেপারগুলো খুব ভালো করে করবে, এরকম টাইপের অঙ্ক এক্সামে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।